আমার এখন মনে হচ্ছে আমাদের আজকে সন্ধ্যায় প্রথম দেখা। সাবরিহা এত সময় উসখুস করলেও এই কথা শুনে শরীর ছেড়ে দিয়ে মুসাওয়াদের চুলে হাত ডোবায়। এতদিন বাসায় থাকায় কিছুটা চাপদারি ছিল, তা যেন গ্রীবা দেশে ভালো মতো বিচ্ছে সাবরিহার। তবুও সে ঠোঁট কামড়ে সহ্য করে নিয়ে খুব সাহস নিয়ে মাথায় চুমু খায় সাবরিহা। তারপর ধীরে বলে, আপনি হয়তো আমাকে প্রথম দেখেছেন, কিন্তু আমার দিক থেকে প্রথম নয় কায়ান। সহজ হতে চাই আমি, যাতে এই 5 দিনে আপনার সাথে মিশে থেকে আপনি ফিরে আসার আগ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারি। এবার আর কাঁদবো না। এবার আপনি আমার। এবার শুধু হাত তুলে দোয়া করব, দ্রুত সহি সালামতে আপনি আমার কাছে ফিরে আসুন। এছাড়া আমার আর কিছুই চাই না। মুসাওয়াত জবাব করল না। গ্রীবা দেশে নাক ঘষল। রজনীগন্ধার মিষ্টি একটা সুবাস আসছে সাবরিহার শরীর থেকে। কেন যেন ঘ্রাণটা অকারণে মুসাওয়াদের পছন্দের তালিকার শীর্ষে উঠে গেল। সাবরিহাও নীরব হয়ে রইল বিপরীতে। তবে তার হাত থেমে নেই। আলতো হাতে চুলের ভাঁজে ভেসে বেড়াচ্ছে সে। মুসাওয়াত চোখ বন্ধ করে রইল। ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতেই সাবরিহা বুঝল মুসাওয়াত ঘুমিয়ে গেছে। ঠোঁটে মিষ্টি এক তৃপ্তির হাসি ফুটল। আমিনা বেগম যুগের ন্যায় দারুণ স্মার্ট। সাবরিহা যে মুসাওয়াতকে আগে থেকে পছন্দ করত তা ঠিক মতো বুঝতে না পারলেও শেষের দিকে বুঝতে পারে সে। সাথে মুসাওয়াত যে জড়তায় ভুগবে তা নিয়েও আমিনা বেগম সাবরিহার সাথে সরাসরি কথা বলে। সাবরিহা প্রথমে একটু লজ্জার আস্তরণে গুটিয়ে গেছিল, পরে ভাবল এই লোককে পেতে হলে একটু বেহায়া হতে হবে, না হলে দুইজন দুদিকে ভেসে যাবে, সংসারের সও হবে না। তাই সাবরিহাকেই নিজের স্বভাব থেকে বেরিয়ে বেহায়া হতে হয়েছে, অনুভূতি জানাতে হয়েছে। তবে মুসাওয়াত নরম হওয়ায় কেন যেন খুব একটা কষ্ট পোহাতে হয়নি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, মুসাওয়াত নরম ও সহজ হয়েছে। যদিও এমন ঘটনা হয় না, তবে এই দিক থেকে সাবরিহা নিজেকে ভাগ্যবতী ভাবছে। মুসাওয়াত ঠিক মতো ভালোবাসার স্বীকারোক্তি না দিলেও চলবে। মুসাওয়াত যতটুকু বলেছে তাতেই সব বলা হয়ে গেছে সাবরিহার কাছে। পুরুষ মানুষ এত নরম খুব কম দেখা যায়। আসি মুসাওয়াতকে পাওয়া ভাগ্যের ব্যাপার। তার সাথে মুসাওয়াতের এত সহজ সরল ভাবাবেগে সাবরিহা নিজেকে ভাগ্যবতী মনে করছে। এইভাবে চলুক এক সমুদ্রে বিরাজ করার নির্ভীক পুরুষ আর তার প্রিয় তরঙ্গের বোঝাপড়া। ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় সাবরিহা। ভোরের মৃদু নরম আলো মুখে পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে সাবরিহা। এত সকালে আবারও আম্মা পর্দা খুলে দিয়েছে, তাই বিরক্ত নিয়ে চোখ বন্ধ অবস্থায় নড়তে গিয়ে ভারী কিছুর অনুভব হতেই স্নায়ু টান টান করে। কয়েক ন্যানো সেকেন্ডে ধূপ করে চোখ মেলে তাকায়, সাথে মনে পড়ে যায় সব কিছু। ইস, কি একটা অবস্থা! শ্বাস ফেলল, তারপর ঢোক গিলে সারা রুমে চোখ বুলায়। রুমের জানালা তাহলে বন্ধ করা ছিল না, তাই বাতাসে পর্দা নড়ছিল, সাথে মৃদু আলোরা এসে উকিঝুঁকি দিচ্ছিল এখানে। মুখে হাসি ফুটল, তারপর ধীরে নিজের পানে তাকায়। মুসাওয়াত সাবরিহাকে ঝাপটে ধরে ঘুমিয়ে আছে। তবে মুসাওয়াতকে দেখে ভরকায় সাবরিহা। এলোমেলো করে আশেপাশে তাকাতেই চোখে যায় বিছানার শেষে এলোটা সাদা টি শার্টে ওখানে অবহেলায় পড়ে আছে। আর মুসাওয়াত অর্থ উন্মুক্ত হয়ে সাবরিহাকে চেপে ধরে ঘুমিয়ে আছে। সাবরিহা ভাবল, বা এনি চান্স সে কি আমার কোরবানি সহচ্ছে? নড়তে চাইলো সাবরিহা, সাথে সাথে মুসাওয়াত আরেকটু উষ্ণতা খুঁজে ঘুমু ঘুমু গলায় বলে, Why are you moving so much? Be calm, তরঙ্গ। ঢোক গিল সাবরিহা। তারপর ধীরে বলে, আপনি যেভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি পালিয়ে যাচ্ছি। মৃদু হেসে মাথা নাড়িয়ে ব্যঙ্গ করে মুসাওয়াত বলে। যদি যান। চোখ মুখ কুচকায় সাবরিহা, তারপর আবারও বলে, যাব না। কে জানে। কোথায় যাব? আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, মিস্টার লেফটেন্যান্ট কমান্ডার। আর জবাব এলো না। উল্টো আরেকটু উষ্ণতা খুঁজে সাবরিহার ছোট তনুতে আরেকটু মিশে গেল মুসাওয়াত। সাবরিহা ভাবলো থাক একটু মিশে আছে এই কদিন। এসব ভাবতে নিজেও খাপটি দিয়ে একই ভঙ্গিতে পড়ে রইল মুসাওয়াতের শরীরের সাথে মিশে। আজকের পরিবেশ যেন অন্য সব দিনের থেকে শীতল। সাবরিহা জীবনে এমন একটা সকাল বোধহয় আশাতীত ছিল। সে জানে না এটা আসলেই সত্যি কিনা, তবে সে যে
যাকে ভালোবেসেছে তাকে পেয়েছে, এটা যদি স্বপ্ন হয় তাতে সাবরিয়া বাস্তবে ফিরতে চায় না, সব সময়ের জন্য এখানে এভাবে থাকতে চায়। সাবরিয়া ঘুমের মাঝে নড়তে চাইল, ব্যর্থ হয় সে, তাই খানিক বাদে নড়ে চড়ে ওঠে। চোখ মেলে তাকাতেই চোখের সামনে মুসাওয়াদের দেখা পাওয়া যায়, যে কিনা মাথার নিচে হাত রেখে গম্ভীর মনোযোগে সাবরিহাকে দেখছে। মুসাওয়াদের এমন চাহনি দেখে একটু ভীত হয় মেয়েটা, তারপর ধীরে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছিলাম। কপাল কুঁচকে সাবরিহা তারপর জিজ্ঞেস করে, কি ভাবছিলেন? ভাবছিলাম নীল সমুদ্রের তরঙ্গ বেশি সুন্দর নাকি আমার তরঙ্গ। লজ্জায় চোখ মুক্ত রক্তাক্ত ভাব হয়ে এলো। সাবরিহা ঘুরে মুখ লুকাতে চাইল, তবে মুসাওয়াদের হাতের বন্ধন এতটাই শক্ত যে সে নড়তে পর্যন্ত পারছে না। সাবরিহা চলে যেতে চাইছে তা বুঝতে পেরে মুসাওয়াত সাবরিহাকে আরেকটু টেনে নিজের সাথে মিশিয়ে নেয়, তারপর ধীরে ফিসফিসিয়ে বলে, আমি ঘুষকে দিয়ে এখন বালে বালে করছেন কেন? আপনি এখানে থাকবেন, নো নরচর। অনেক বেলা হয়েছে, আম্মু কি ভাববে? কিছুই না, মাই মম ইজ ভেরি স্মার্ট। তবু আজকে বিয়ের প্রথম দিন, এভাবে সারাদিন থাকলে আম্মুর সামনে যেতে লজ্জা লাগবে তো আমার। চোখ চেপে হেসে এক ব্রু উঁচিয়ে মুসাওয়াত ব্যঙ্গ করে বলে। আপনার লজ্জাও আছে? মুহূর্তে গালগুলো রক্তাভ ধারণ করে, কানও গরম হয়ে উঠেছে। কি বলবে? সে তো ইচ্ছে করে মুসাওয়াদের সাথে রাত থেকে বেহায়াপনা করছে, এখন মুসাওয়াত তাকে নির্লজ্জ বলছে, তাতে সাবরিহা এমন গুটিয়ে যাচ্ছে। তবুও হার মানলে চলবে না, দুই হাত দিয়ে মুসাওয়াতকে ঠেলে সরিয়ে দিতে চাইল সাবরিহা, আর বলল, আচ্ছা আমার লজ্জা নেই, এখন ছাড়ুন, উঠতে হবে। হুম। কথাটা বলেই আরো শক্ত করে ঝাপটে ধরে নিজেকে সাথে মিশিয়ে নিল মুসাওয়াত। সাবরিয়া পড়েছে ভালোই দুরবস্থায়, বালিশের পাশ হাতড়ে ফোন তুলে সময় দেখলো 8:45। একটা শ্বাস ফেলল, সে ভেবেছিল অনেক বেলা হয়ে গেছে। ফোন রাখতেই মুসাওয়াত বলে, আপনি কি বিরক্ত? থতমত খায় সাবরিহা, তারপর ভর কানো মুখেই জবাব করে, কোথায়? না তো, কেন, কি হয়েছে? এই যে জাপটে ধরছে, ছাড়তে চাইছি না। জবাব দিতে পারল না সাবরিহা। মুসাওয়াত সাবরিহার মুখের দিকে শীতল চোখে তাকালো, পড়তে চাইলো সাবরিহাকে হয়তো বুঝতে পারলো, তাই ধীরে বলে, আপনি নিজে আমাকে লাগাম ছাড়া অসভ্য বানিয়েছেন তরঙ্গ, তারপর আর লাগাম টানতে পারিনি। কথাটা বলেই সাবরিহার গ্রীবা দেশে মুখ ডুবিয়ে দিল, তারপর ধীরে বলতে শুরু করলো, আমি আপনাকে মেনে নিয়েছি তরঙ্গ, ভালোবাসা কিভাবে হয় জানি না, তবে এতটুকু সময় আমি বুঝে গেছি আপনি ছাড়া আমার চলবে না। বলুন তো কি জাদু করেছেন? আমি জাদু? আমি কোনো জাদু জানি না। থতমত গলায় উত্তর এলো। এতে মুসাওয়াত হেসে ফেলে নিঃশব্দে, তারপর আলতো ঠোঁট ছোঁয়ায় সাবরিহার গ্রীবাতে। শিরশির করে কেঁপে ওঠে সাবরিহা, সাথেই তার রাখা হাতটা মুসাওয়াদের পিঠে কিছুটা খাবলে ধরে। উন্মুক্ত শরীরে এই একটা উস্কানি যেন অনেকটা এলোমেলো করতে যথেষ্ট ছিল মুসাওয়াতকে। মুসাওয়াত আরও গম্ভীর করল গ্রীবাদেশের ছোঁয়া। হঠাৎ করে এমন ছোঁয়ায় যেন সাবরিহার নিজের অজান্তে উন্মাদ। ছোঁয়া গভীর হতে শুরু করে। মুসাওয়াত সাবরিহার এমন ছটফট দেখে যেন আরও বেশি আশকারা পেল, তাই শাড়ির কুচিতে হাত রাখতেই তড়াৎ করে উঠে সাবরিহা। ফট করে কুচিসহ মুসাওয়াদের হাত চেপে ধরতেই মুসাওয়াত চোখ তুলে তাকায় সাবরিহার দিকে। মুসাওয়াদের চোখে গম্ভীর কোনো চাওয়া, বড্ড নেশালো আর উন্মাদনা সে চোখে। সাবরিহা ঢোক গিলল, তারপর মাথা নাড়ল দুদিকে, মানে না। মুহূর্তেই মুসাওয়াদের হাত নরম হয়ে এলো, চোখে রক্ত শিরাগুলো ভাসমান হলো, সাথে হাতের রগও কপালের শিরাগুলো ফুলে ফেপে উঠল। সাবরিহা এখনো শীতল চোখে তাকিয়ে আছে মুসাওয়াদের দিকে। মুসাওয়াত ঢোক গিলে নিজেকে সামলাতে চাইল, তাতেই তার গলার উঁচু অ্যাডাম অ্যাপেলের চোখ পড়ে সাবরিহার। ভেতর থেকে এলোমেলো হয়ে ছটফটিয়ে উঠে মেয়েটা, তবুও খুব ধীরে বলে, সরি লেফটেন্যান্ট, আই এম নট রেডি ফর দিস। কথাটা বলতেই মুসাওয়াত সাবরিহাকে ছেড়ে দেয়, উঠে বসে লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইল। পারল কি না কে জানে। উঠে ঘরে পড়া জুতোটা পরে বারান্দার দিকে যেতে যেতে বলে, আমি বারান্দায় আছি, কিছু প্রয়োজন হলো ডেকে নিয়েন। বোকার মতো তাকিয়ে থাকে সাবরিহা।
হলো কি এ লোকের? অদ্ভুত সব কর্মকাণ্ড। উঠে বসে সাবরিহা, তারপর শাড়িটা ঠিক করে লাকেজ বের করে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। মুসাওয়াত বারান্দায় এসে দাঁড়ালো, তারপর রেলিংয়ে হেলান দিয়ে এদিক সেদিক তাকালো। কি একটা ভুল করতে বসেছিল সে, তাকে দিয়ে এমনটা হবে সে আশা করেনি। সাবরিহা না থামালে কত বড় একটা ব্লান্ডার হতো, ভাবতেই নিজের উপর রাগ লাগছে। লম্বা লম্বা শ্বাস ফেলে বারবার রাগ দমন করতে চাইছে মুসাওয়াত, তবে শরীরের ভেতর রাগ যেন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে এদিক সেদিক। তাই রাগ নিয়ন্ত্রণ করার সব থেকে সহজ পন্থা সে বেছে নিল, পুশ আপ। শাওয়ার নিয়ে বের হতেই সাবরিহার চোখ মুখ ছানা বড়া, চোখ মুখে অদ্ভুত বিস্ময় নিয়ে এগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। মুসাওয়াত সাবরিহার পদচারণা শুনেই থেমে গিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কে? কিছু না। কথাটা বলেই এক ধাপ এগিয়ে এসে সাবরিহা মুসাওয়াতকে ছুতে চাইল, তবে মুসাওয়াত একটু ছিটকে সরে গেল। তারপর বলে, আমি ঘেমে গেছি সাবরিহা, ডোন্ট টাচ মি। সাবরিহা শুনতে চাইল না, এগিয়ে এসে পেটের দিকে একটা কালো কুণ্ডুলের মতো জায়গায় হাত বুলায়, তারপর ধীরে কাপা গলায় জিজ্ঞেস করে। রিসেন্ট? জবাব দেবার আগেই সাবরিহা ছলছল চোখে তাকায় মুসাওয়াদের মুখের দিকে। মুসাওয়াত ভেতর থেকে ভেঙে গেল। সাবরিহা অকুল চোখে তাকিয়ে আছে, তাই ছোট করে জবাব করে, কবে হয়েছে এসব? সত্যি বলুন তো, কি হয়েছে? ভীত সেই মুখাবয়ব মুসাওয়াত নিজের দু হাতের আঁচলায় নিয়ে সাবরিহার চোখে চোখ রাখে, তারপর ধীরে বলে, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। কথাটা বলেই আর একটু দূরত্ব কমিয়ে এনে সাবরিয়ার কপালে চুমু খায়। সাবরিয়া চোখ বন্ধ করে ফেলে। মুসাওয়াত সরে এসে বলে, আমি ছুটিতে আসিনি সাবরিহা, মাকে দেখতে এসেছি, আর আশায় আপনাকে পেয়ে গেছে। একটা দিনের পার্থক্য, কিন্তু মনে হচ্ছে আমি আর আপনি একসাথে অনেক দিন আছে। কথাটা বলেই লম্বা শ্বাস ফেলে ফের বলে, আপনি একজন দেশ রক্ষা কর্তার স্ত্রী, আমরা সমুদ্র রক্ষা করি। সেখানে মনে হতে পারে সমুদ্রে এমন কি আছে? আছে, অনেক কিছু আছে। পানি, পানি এক নাম জীবন, তো এক নাম কেড়ে নিয়ে দিতে পারে মৃত্যু। একজন ডিফেন্স অফিসার অর্ধেঙ্গিনী হিসেবে ভীষণ শক্ত থাকতে হবে, শক্ত রাখতে হবে যে কোনো খবর শোনার জন্য। এই চোখের পানি ভীষণ দামি সাবরিহা, যখন তখন যার তার সামনে দেখাবেন না। চোখের পানি মানুষের দুর্বলতা, আর দুর্বল মানুষকে অন্য মানুষেরা ভাঙতে বেশি ভালোবাসে। লম্বা শ্বাস ফেলে ঢোক গিলল, তারপর আবার বলে, লাস্ট মিশনে এখানে একটা গুরু লেগেছিল, অবস্থা অপ্রত্যাশিতভাবে খারাপ ছিল, তাই আমাকে ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। সেমে ছিল 19 দিন, তারপর খুব প্যারা নিয়ে ছুটিতে আম্মুকে দেখতে এসছে, আর এসে আপনাকেও পেয়ে গেলাম। কথাটা শেষ হতেই সাবরিহা আবারও শুধায়, আম্মু জানে না? না, আপনিও বলবেন না। আমি আপনার সাথে যেতে চাই মুসাওয়াত। থমকায় মুসাওয়াত, তারপর ঢোক গিলে জবাব করে, আমি বলেছি তো তরঙ্গ, আমাকে একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। কথাটা বলেই সাবরিহাকে ছেড়ে মুসাওয়াত ওয়াশরুমের দিকে চলে যায়, রেখে যায় হতভাগ সাবরিহাকে। শ্বাস পেলে নিজেকে সামলে বিছানায় গিয়ে থম মেরে বসে। মুসাওয়াত কেবল গোসল করে বেরিয়েছে। সাবরিহা বিছানার ওপর গোলাপি রঙের একটা শাড়ি পরে বসে লাকেজ থেকে কিছু বইপত্র নামাচ্ছে। এদিক থেকে সাদা রঙের ব্লাউজটা চুলের পানিতে ভিজে একাকার, সেদিকে ম্যাডামের খেয়াল নেই। মুসাওয়াত চোখ সরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলে হাত ডুবিয়ে এদিক সেদিক ঠেলে দেয়, তারপর আয়নায় চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, তরঙ্গ। সাবরিহা ঘাড় ফিরিয়ে তাকিয়ে মিষ্টি গলায় বলে, বলুন। আমার চুলগুলো মুছে দিন। মুখে হাসি ফুটল সাবরিহার। সে ঘুরে বসে বলে, আপনি বিছানায় এসে বসুন। আপনি যে লম্বা, আমি নাগাল পাবো না। এর থেকে ভালো আপনি এইখানে এসে বসুন। থুতনিতে একটু চুলকে পিছনে ফিরে তাকায় মুসাওয়াত। তা দেখে সাবরিহা আবারও বলে, কি হলো? এদিকে আসুন। মুসাওয়াত এগিয়ে এসে বিছানায় বসতেই সাবরিহা টাওয়াল তুলে মুসাওয়াদের চুল মুছতে শুরু করে। মুসাওয়াত ঠোঁট চেপে হাসে, ভালোই লাগছে। হুট করেই মুসাওয়াত চোখ খুলে তাকিয়ে বলে, অ্যাডমিশন কোথায় নেবেন ভেবেছেন কিছু? না। প্রস্তুতি নিচ্ছেন? না। তাহলে এই বইগুলো কিসের, যা লাগেজ থেকে বের করলেন? আমি তো ভাবলাম ভর্তি পরীক্ষা হয়তো। কথাটা বলে মুসাওয়াত বই নেবার আগেই সাবরিহা ঝাঁপিয়ে বইগুলো নিজের সাথে আড়াল করে নেয়। এতে মুসাওয়াত কপাল কুঁচকায়, তারপর বলে,
কিসের বই ওটা? কি লুকাচ্ছেন দেখি? সাবরিহা মাথা নাড়ালো, অর্থাৎ সে দেখাবে না। তাই মুসাওয়াত কপাল কুঁচকে গম্ভীর গলায় ডেকে উঠে। তরঙ্গ? সাথে সাথেই সুরসুর করে হাতের দুটো বই মুসাওয়াদের দিকে এগিয়ে দেয়। মুসাওয়াত বইটা হাতে নিয়ে কিছু সময় তাকিয়ে বলে, পড়ালেখা বাদ দিয়ে তাহলে এসব পড়ছেন? ছি, অশ্লীল মেয়ে। থতমত মুখে খানিক সময় তাকিয়ে রইল সাবরিহা। ঠিক কী কারণে মুসাওয়াত তাকে অশ্লীল বলেছে? ঠোঁটে ঠোঁট চেপে চোখ ছোট করে নিজের কোমরে হাত রাখলো সাবরিহা। তারপর সন্দিহান গলায় বলে, ওয়েট আ মিনিট, আপনি জানেন কি করে এগুলো অশ্লীল বই? মুসাওয়াত এক ব্রু উঁচিয়ে দাঁড়ালো। সাবরিয়া হাঁটু ভাঁজ করেছিল বিধায় এখনো মুসাওয়াতকেই লম্বা লাগছে। মুসাওয়াত উঠে দাঁড়িয়ে বলে, আপনি আমার হাঁটুর বয়সে মেয়ে, আমাকে সব জিজ্ঞেস করতে এসছেন? সাবরিহাও এবার ঠিক মতো উঠে দাঁড়ালো। তারপর কোমরে হাত রেখে কঠিন গলায় বলে, হ্যাঁ করছি, কারণ আমার জানতে হবে। মুসাওয়াত এবার একটু এগিয়ে এসে বলে, আমি মুখের থেকে করে দেখাতে বিশ্বাসী। মিসেস লেফটেন্যান্ট, ইউ ওয়ান্না সে? থতমত খেয়ে সরে এলো সাবরিহা। তারপর চোখ বড় বড় করে হতভম্ব হয়ে গলায় বলে, আপনি তো ভারী কন্ট্রোলেস লেফটেন্যান্ট। মুসাওয়াত কোমরের এক হাত রেখে আরেক হাত নিজের কপালে ডান পাশে চুলকে বলে, আপনি নিজেই গতকাল থেকে আমার অসভ্য কন্ট্রোলেস বানিয়েছেন, এখন সব আপনার দোষ। সাবরিহা চোখ বড় বড় করে তাকিয়ে নিজের দিকে নিজের আঙ্গুল তাক করে অবাক গলায় শুধায়, আমি? জি, আপনি। চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইলো সাবরিহা। তারপর বলে, আপনি কথা ঘোরাচ্ছেন লেফটেন্যান্ট। কথা? আর আমি? কথাটা বলেই হুট করে সাবরিহার কোমরে হাত গলিয়ে পেঁচিয়ে নিল মুসাওয়াত। সাবরিহা এমন করায় ভড়কে যায়। ততক্ষণে তার পিঠ ঠেকেছে মুসাওয়াদের বুকের সাথে। শীতল এক শিরশিরানি দিয়ে উঠল পুরো শরীর। সাবরিহা ঢোক গেল। মুসাওয়াত থুতনি নামিয়ে সাবরিহার কাঁধে রাখলো। তারপর ফিসফিস করে বলতে শুরু করে, কবুল বলার পর প্রথম কে জড়িয়ে ধরেছে? আমি? চুমুকে চেয়েছে? আমি? আমাকে উস্কেছে কে? আমি? মুহূর্তেই সাবরিহা বুঝলো সে ঠিক কি কি স্বীকার করেছে। দ্রুত বলে, না না, আমি আপনাকে উস্কানি দিইনি। দেননি? না। শাড়ির পিন কে খুলে দিতে বলেছে? আমি? ব্যাকুক? আমি? ওখানে যে একটা রেড মল ছিল, তা আপনি জানতেন? হুম। না, কি কি বলছেন? ছাড়ুন আমায়, আপনি তো ভারী নির্লজ্জ। কথায় কথায় জবাব দিতে দিতে মুসাওয়াদের কথার এই কথাতে বিপরীতে সাবরিহা অনেকটা ভড়কে যায়। নড়ে চড়ে নিজেকে ছাড়াতে চাইলেও তবে মুসাওয়াত ছাড়ল না। উল্টো নিজের পুরুষশালী হাতের বেষ্টনী আরেকটু শক্ত করে যেন সাবরিহাকে নিজের ভেতর নিয়ে যাওয়ার ছোট্ট এক প্রচেষ্টা। তারপর কাঁধেই নাক ঘষল। সাবরিয়া চোখ বন্ধ, তিত্তির করে কাঁদছে মেয়েটা। মুসাওয়াত যেন টের পেল, তাই বিড়বিড় করে আবারও বলে, You know what? You smell like a drug. How could I stop and control myself? বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইছে সাবরিহা। হাতের মুঠোই শাড়ির অনেকটা চলে গিয়েছে। সে এখন এমন কিছুই করবে না, কিচ্ছু না। তাই অস্পষ্টভাবে জবাব করে, বাট আই এম নট রেডি ফর দিস। Please, give me a little chance, Torango. Believe me, it won't hurt. ঢোক গিল সাবরিহা। মুসাওয়াদের এমন চাওয়া প্রত্যাখ্যান করার মতো সাহস নেই। মুসাওয়াদের এত ধৈর্য হলো ঘুরালো নিজের দিকে। সাথে সাথে সাবরিহা চোখ নামিয়ে নিল। মুসাওয়াত সাবরিহার মুখ দেখল। তারপর সাবরিহার মুখ নিজের দু হাতের আঁচলায় নিয়ে কপালে চুমু খেয়ে বলে, ভয় পাচ্ছেন? হুম। মুসাওয়াত হাসল। তারপর ধীরে আবারও কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিসে বলে, Don't be afraid. I'll be soft. লজ্জায় চোখ মুখ ভারী হয়ে উঠল সাবরিহার। ঢোক গেল, তবে গলা শুকিয়ে কাঠ। চোখ মুখ লালচে আভায় সিক্ত হয়ে উষ্ণ হয়ে উঠল। সাবরিহা জবাব না দেওয়ায় মুসাওয়াত সাবরিহাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে কানের কাছে বলল, Please, for once, I won't be rough.
সাবরিহার দম বন্ধ হয়ে আসতে চাইছে। কি বলবে কি করবে এমন একটা সিচুয়েশনে বিয়ের পরের দিনই পড়বে সে কল্পনাও করেনি। অথচ মুসাওয়াত বারবার চাইছে, লম্বা লম্বা শ্বাস ফেলে কিছু একটা বলতে চাইল। এইবার মুসাওয়াত যেন নিজের ধৈর্যের সীমা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারালো। আঁকড়ে ধরল সাবরিহার ওষ্ঠ। সাবরিহা প্রথমে কিছুটা ভড়কে গেলেও পরে যখন নিজেকে সামলে মুসাওয়াতের ঘাড়ে নিজের হাত রাখে তখন যেন মুসাওয়াত পুরোপুরি সম্মতি পেয়ে নিয়েছে। সাবরিয়ার হাতের চুড়ি থেকে শুরু করে পায়ের নুপুর সব কিছু যেন ঝংকার তুলছে। মুসাওয়াদের সেদিকেই খেয়াল নেই। সে খুব যত্নে সাবরিহাকে বিছানায় রেখে যখন অশ্রুদক্ষণ করা অবস্থায় শাড়ির আঁচলে হাত রাখে, সাবরিহা তখন প্রায় হাঁপিয়ে উঠেছে। নিজেকে কোনো মতে দমিয়ে এনে হাঁপিয়ে যাওয়া গলায় বলে, ওয়েট মুসাওয়াত, হোল্ড অন, আই ক্যান ব্রিথ। আই কান্ট। আমার নুপুরের চুড়িগুলো তো খুলতে দিন, শব্দ হচ্ছে। মুসাওয়াত শীতল চোখে তাকায় সাবরিহার দিকে, তারপর আবারও ফিসফিস করে গতকাল রাতের বিড়বিড় করা বাক্য আওড়ায়। আপনি অতল সমুদ্রের মতো নীল সমুদ্র আমায় নির্ভীক বানিয়েছে, আর আপনি সেই তরঙ্গ যে আমার নির্জীবতাকে চূর্ণ বিচূর্ণ করেছে। আপনি যেমন আপনার তাণ্ডবী ঢেউয়ে আমাকে উন্মাদ করবেন, আমিও আপনাকে ছিন্ন ভিন্ন করব আমার শর্তে। আপনার চড়ির শব্দ, নুপুরের কম্পন সবকিছু আমার ছোঁয়ায় এমনভাবে আপনাতে গেঁথে যাবে যা কখনই আপনার থেকে মুক্তি পাবে না। নট ইভেন when I tear you apart pieces by pieces while you whisper my name between your scattered breath. And now you cannot separate them from it. I will enjoy the sound. সাবরিহা একটু ঘাবড়ালো। মুসাওয়াত দেখলো তাই কপালে গাঢ় এক চুমু খেয়ে আবারও বলে, Let's recreate your favorite scene from your অশ্লীল বই। মুসাওয়াত, কথা সম্পূর্ণ করার আগেই মুসাওয়াত দখল করলো সাবরিহার সবটা। মিলেমিশে একাকার হয়ে এলো অদ্ভুত সব নিয়ম কানুন ও জড়তা সব ভেঙে গুড়িয়ে দিয়ে সমুদ্রের রাজপুত্র তার তরঙ্গকে নিজের মাঝে ধারণ করলো। এই বুঝি সূচনা। সাবরিহা ভালোবেসেছিল আর মুসাওয়াদও আশকারা দিয়ে তা নিয়ে গেল আমৃত যন্ত্রণা ও ভালোবাসার জায়গায়। সাবরিহা ঘুমিয়ে আছে মুসাওয়াদের বুক দখল করে, আর সে তাকিয়ে আছে সাবরিহার দিকে। সাবরিহার লম্বা চুলগুলো ঢেকে দিয়ে আছে তাকে। মুসাওয়াত আলতো ঠোঁটে হাসল, তারপর ধীরে চুল সরিয়ে দিয়ে পিঠের সে লাল তিলটা দেখল। একদম রক্তকুণ্ডুলির মতো হয়ে আছে। শ্বাস ফেলে মুসাওয়াত সে শুধু সাবরিহার ভয় কমানোর জন্যই বলেছে সে সফট থাকবে। আদৌ পেরেছে? মেয়েটা কান্না করেছে পাগলের মতো। তখন কোনো কিছু অনুভব না হলেও এখন ভীষণ রিগ্রেট হচ্ছে। এমনটা করা তার উচিত হয়নি। মুসাওয়াদের কি হয়েছে জানে না, তবে এখন তাকে কন্ট্রোললেস উপাধি দিলেও বোধহয় কম হয়ে যাবে। কিন্তু সে তো এমন ছিল না। হয়েছে কি, কেন হলো? চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে নিজের উত্তর খুঁজতে চাইল, তবে সে ব্যর্থ। মুহূর্তেই বালিশের পাশে ফোনটায় বিপ বিপ শব্দে বেজে উঠল। মুসাওয়াত আলতো ঘাড় ঘুরিয়ে ফোনটা দেখল, তারপর ধীরে হাত বাড়িয়ে ফোনটা নিল। মেইল এসেছে। শীতল চোখে ফোনের মেল বক্স থেকে মেল চেক করে ঢোক গিলে আবারও সাবরিহার দিকে তাকালো। সাবরিহা ঘুমিয়ে আছে। আচ্ছা, তার তো আরও 4 দিন ছুটি ছিল, কিন্তু হুট করেই মিশনের ডাক পড়ায় ছুটি ক্যান্সেল কেন হলো? আর কয়েকদিন কি তার তরঙ্গের সাথে থাকা যেত না? আর কটা দিন এখানে থাকলে কি হতো? আবারও বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফোনটা পাশে রেখে মুসাওয়াত সাবরিহার মাথায় হাত বুলাই, তারপর নরম গলায় ডাকে, সাবরিহা, ও সাবরিহা, উঠুন ম্যাডাম। নড়ে চড়ে উঠে মৃদু আর্তনাদ করে কেঁদে উঠল সাবরিহা, তারপর বলে, ইটস হার্ট আ লট কায়ান। মন খারাপ হয়ে এলো মুসাওয়াদের। মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়েছে, এখন আবারও ঘুম থেকে উঠে কান্না করছে। ধীরে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আই এম সরি তরঙ্গ, আমার হার্ট হওয়া একদম উচিত হয়নি। আমি আসলে কন্ট্রোল করতে পারিনি। এখন উঠুন, আমার যেতে হবে। সাবরিহা আদুরে ভঙ্গিতে মুসাওয়াদের পুরুষালী বুকে নাক ঘষছিল। চলে যাবার কথা শুনে তড়াক করে তাকায় সাবরিহা, তারপর অদ্ভুত গলায় শুধায়, কোথায় যাবেন আপনি? এখনো তো 4 দিনের ছুটি আছে।
শোনা, মেল এসেছে মিশনের, তাই ছুটি ক্যান্সেল হয়েছে। কথা বলতে বলতে চুল সরাতে সরাতে আদুরে ভঙ্গিতে কথাগুলো বলছিল মুসাওয়াত, অথচ ছলছল চোখে তাকিয়ে সাবরিহা যেন না যাবার আকুতি জানাচ্ছে সে, তাই অদ্ভুত গলায় শুধায়। আম- আমি কথা সম্পূর্ণ করার আগে মুসাওয়াত ঢোক গিলল, সে জানে এটা ঠিক হবে না, তবুও ধীরে আবদারের সুরে বলে, সন্ধ্যায় যেতে হবে আমার, প্লিজ ওয়ান্স মোর। কিন্তু প্লিজ। থেমে গেল মেয়েটা, এগিয়ে এসে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল মুসাওয়াতকে। মুসাওয়াত তার জবাব পেয়ে গেছে, তাই খুব আদুরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফোন খুঁজে কাউকে কল দিল। কল রিসিভ হতেই ধীরে বলে, ছুটি ক্যান্সেল হয়েছে আম্মু, আমার সন্ধ্যায় চলে যেতে হবে। আমিনা বেগম অবাক হলেন, তবে সেনা সদস্যদের জীবন তো এমনই, নিজেও তো সেনা সদস্যের স্ত্রী ছিলেন, তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে, টেক ইউর টাইম বেটা। মুসাওয়াত হাসল। সাবরিহা তাকিয়ে আছে মুসাওয়াদের দিকে। মুসাওয়াত সাবরিহার কপালে আলতো ঠোঁট ছোঁয়ায়, তারপর ফোনের বিপরীতে থাকা আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, রাখছি আম্মা। আচ্ছা। সাথে সাথে আমিনা বেগমের সাবরিহার কথা মনে পড়তে আবারও কিছুটা জড়তা নিয়ে বলে, আচ্ছা শোন না সাবিহা, আছে, চলে যাবো শুনে মন খারাপ করেছে। সাবরিহা অবাক চোখে তাকায় মুসাওয়াদের দিকে, তারপর বিড়বিড় করে বলে, আপনি মিথ্যে কেন বলছেন আম্মুর কাছে? মুসাওয়াত জবাব দিল না সাবরিহার কথায়। আমিনা বেগম ফের বললেন, আচ্ছা ওকে বোঝা আর সময় দে, আমি কি খাবার। খেয়েছি আমরা, দরকার নেই আম্মু। আচ্ছা। আমিনা বেগম আর কথা বাড়ালেন না, কল কেটে দিলেন। নতুন বিয়ে হয়েছে, তার উপরে ছেলে চলে যাবে, কবে আসবে কেউ জানে না। একটু পার্সোনাল কোয়ালিটির সময় কাটাতে না হয়, ছেলেটা তো আর সাবরিহাকে সাথে করে নিয়ে যাবে না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে আমিনা বেগম। এদিকে কল বিচ্ছিন্ন হতেই সাবরিহার দিকে তাকায় মুসাওয়াত, তারপর এক ভ্রু উঁচিয়ে বলে, আমি চলে যাব শুনে আপনি একটু মন খারাপ করেননি? না। কথাটা বলেই কেন যেন কেঁদে দেয় সাবরিহা, তারপর ক্রন্দনরত গলায় আবদার স্বরূপ বলে, প্লিজ আর একটু থেকে যান। সম্ভব নয় সাবরিহা, আমার নিজেরই এবার যেতে ইচ্ছে হচ্ছে না। ভাবছিলাম ছুটিটা আরেকটু বড় হলে কি এমন হতো, অথবা আপনার সাথে আরেকটু আগে কেন দেখা হলো না, তাহলে জানতে পারতাম আমায় কেউ এতটা ভালোবাসে। তারপর একটা শ্বাস ফেলে ফের বলে, কিছু করার নেই মিসেস, গিভ মি সাম প্লেজার, আই সি অ্যাঞ্জেল। যেন ফিরে আসার আগ পর্যন্ত এই আবেশ আমায় আপনাতে জড়িয়ে রাখে, আপনাকে এক মুহূর্তের জন্যও না ভুলে। আমাকে ভুলে যাবেন? হুম, আপনাকে ভুলে যাওয়ার আগে যেন আমার। কথা শেষ করার আগেই সাবরিহা মুখ উঁচিয়ে মুসাওয়াতের ওষ্ঠে চুমু খেয়ে বলে, যত সব অলক্ষণে কথা। হেসে ফেলে মুসাওয়াত, তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে, এসব বাদ, আপাতত আপনাকে চাই। কথাটা বলেই সাবরিহাকে আবারও নিজের দখলে নেয় মুসাওয়াত। সাবরিহা খানিক সময় সাড়া দিলেও কিছু একটা মনে পড়তে ঠেলে সরাতে চাইল মুসাওয়াতকে, তবে মুসাওয়াত সেদিকে পাত্তা না দিয়ে উল্টো সাবরিহার ছোট দুই হাত নিজের মুঠোয় পুরে নিয়ে দুপুরের দিকে উঠিয়ে চেপে ধরে রেখে নিচু গলায় কানের কাছে শুধায়, I'm not done yet, Sabriha. Be a good girl. I'll be your. কথাটা বলেই চোখ টিপল মুসাওয়াত, তবে সাবরিহা শুনল না, মাথা নাড়িয়ে লম্বা শ্বাস। ছাড়ুন আমায়, আপনি অনেক ডিসপায়ার্ড। হতাশ শ্বাস ফেলল মুসাওয়াত, তারপর সাবরিহার হাত ছেড়ে দিয়ে তার বুকে মাথা রাখলো। সাথে সাথে নরম হয়ে এলো মেয়েটা, আলতো হাত রাখলো মুসাওয়াদের চুলে। মুসাওয়াত চোখ বন্ধ করে সাবরিহার হৃদস্পন্দন অনুভব করছে। সাবরিহার হুট করেই চোখ গেল মুসাওয়াদের পিঠের দিকে, তাই ঢোক গিলে ধীরে বলে, লেফটেন্যান্ট, হুম, একটা অনুরোধ রাখবেন? বলুন মিসেস লেফটেন্যান্ট। ক্যাম্পে গেলে কিছুদিনের জন্য উদম শরীরে ঘুরবেন না। কথাটা না বুঝতে পেরে চোখ মেলে তাকায় মুসাওয়াত, তারপর ধীরে সাবরিহার দিকে তাকিয়ে অবাক গলায় বলে, মানে? ঢোক গিলে চোখ সরিয়ে নিল সাবরিহা, তা দেখে ব্রু কুচকে নিজের দিকে ঘোরালো মুসাওয়াত, তারপর গভীর কণ্ঠে জিজ্ঞেস করে, বুঝিয়ে বলুন কি হয়েছে।
সাথে সাথেই টনক নড়ল মুসাওয়াদের, সাথে থেমে গিয়ে শীতল চোখে তাকালো সাবরিহার দিকে। তারপর সাবরিহার গ্রীবাদেশের ওখানে এক রক্তাক্ত কুণ্ডুলি পাকানো জায়গায় হাত বুলাতে বুলাতে দুষ্টুমির গলায় বলে, অনুরোধ মঞ্জুর করা যায় কিন্তু এক শর্তে মিসেস লেফটেন্যান্ট। অবাক চোখে তাকাই সাবরিহা। এই লোকের কি লজ্জার বালাই নেই? সাবরিহা মুখে উত্তর না দিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি? ওই যে। ভারী অভিমান হলো সাবরিহার, মুখ লুকাতে চাইলো চাদরের নিচে। মুসাওয়াত দেখলো সাবরিহাকে, তারপর ধীরে চাদর সহ উল্টে নিজের সাথে মিশিয়ে নিয়ে ধীরে শুধায়। হোয়াট হ্যাপেন্স সিয়াঞ্জু? সাবরিহা জবাব না দিয়ে মুসাওয়াদের বুকে মাথা রাখলো। এবার একটু ঘাবড়ালো মুসাওয়াত। তারপর ধীরে সাবরিহার চুলে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করে, কি হচ্ছে আপনার? কিছু না। মুসাওয়াত হাসলো, তারপর কানের পাশে চুমু দিয়ে ফিসফিস করে বলতে বলতে সারা চাদর পেঁচিয়ে নেয় নিজেদের সাথে। তারপর ফিসফিস করে বলে, You will have a little trouble, but tolerate a little. This is the last one. You will not hurt this time, my little wife. পিট পিটিয়ে তাকালো সাবরিহা। চোখে আলো পড়তেই আবারও চোখ বন্ধ করে কপাল কুঁচকে ধীরে ধীরে তাকাই সাবরিহা। তার সাথে লেপ্টে ক্লান্ত মুখে মুসাওয়াত ঘুমিয়ে আছে। সাবরিহা চাদর টেনে উঠে বসে, তারপর আশেপাশে তাকিয়ে বিছানার পাশে ডিভানের অবহেলায় ফেলে রাখা একটা শার্টের দিকে নজর যায়। তাই মৃদুশ্বাস ফেলে চাদরটা ভালো মতো পেঁচিয়ে নিয়ে মেঝেতে পা রাখতেই যেন সারা শরীর চিরচির করে উঠল, সাথে যতগুলো হাড় ছিল তা নড়ে চড়ে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে আর্তনাদ আটকানোর চেষ্টা করে আবারও বিছানায় বসে ধীরে মুসাওয়াদের দিকে তাকায়। মুসাওয়াদকে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের বড় ঘড়িটার দিকে তাকায়। দুপুর 3টা পার হয়েছে। এতটা সময় এখানে আমেনা বেগম কি ভাবছে? ভাবতে লজ্জিত হলো মেয়েটা। ঢোক গিলে সবটা গিলতে চাইলো। তারপর আলতো পায়ে এগিয়ে এসে মুসাওয়াদের শার্ট গলিয়ে তা পরে নিল। পা যেন অবশ হয়ে আসতে চাইছে, কান্না পাচ্ছে ভীষণ। তবে তা চেপে গেল, কান্না করলে মুসাওয়াদ উঠে যাবে, আর পাগলামি তো আছেই। তাই ধীরে রুমের আসবাবপত্র ও দেয়াল ধরে তাদের সাহায্য নিয়ে ওয়াশরুমে এসে মুখে পানি ছিটিয়ে হাত দিয়ে চুলের খোপা করতে গিয়ে চোখে পড়ল অন্য কিছু। আয়নায় গাঢ় দৃষ্টি ফেলে ঘাড়ি গলায় ও কিছু দৃশ্যমান সফট জায়গায় আঙ্গুল ছুঁয়ে দেখে নিজের দিকে তাকিয়ে নিজেই ঘাবড়িয়ে গেল মেয়েটা। ঢোক গিলে আবারও দরজা দিয়ে রুমের দিকে তাকালো। এই লোক একটা রাক্ষস। সাবরিহাকে টুপ করে গিলে খেয়ে ফেলতে পারলে বোধহয় শান্তি পেত, সাথে তাই করত। মেজাজ খারাপ হয়ে এলো, তাই আবারও ধীরে দেয়ালের সাহায্যে রুমে এসে নিজের লাকেজ থেকে একটা করা লাল রঙের লিপস্টিক তুলে নিয়ে মুসাওয়াদের কাছে এসে দাঁড়িয়ে মুসাওয়াদকে দেখে তার পিঠের উপর উঠে বসে পড়ে। তাতে যে মুসাওয়াদের ঘুম ছুটে এলো, তবে একটু নড়ল না, চুপটি করে ঘুমের মতো পড়ে রইল। সাবরিহা বসে এবার পিঠে হাত বুলালো। ইস, এত এত দাগগুলো সে করেছে। ছিলে যা তা অবস্থা হয়ে রক্ত বেরিয়ে দগদগে ক্ষত হয়ে শুকিয়ে গেছে। মন খারাপ হয়ে এলো, তবুও সেদিকে পাত্তা না দিয়ে হাতে লিপস্টিকটা ঠোঁটে দিয়ে তারপর মুসাওয়াদের পিঠে চুমুতে চুমুতে ভরিয়ে ফেলে। এতে লাল লিপস্টিকের দাগগুলো স্পষ্ট হয়ে এলো মুসাওয়াদের পিঠে। মুসাওয়াদও সাবরিহার এমন অত্যাচারে হুট করে আর চুপ থাকতে না পেরে মেয়েটার হাত টেনে নিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজে দু হাত দিয়ে দুপাশে বেষ্টনীর মতো করে মেয়েটার মুখ পর্যবেক্ষণ করে তারপর বলে, হচ্ছে কি? জ্বালাচ্ছেন কেন? সাবরিহা মুখে কিছু বলল না, তাই মুসাওয়াদ কপাল কুঞ্চিত করে বলে, পিঠে কি করছিলেন? আর এখন ছোট লিপস্টিক? এটা দেখে আমি এখন আরেকবার দাবি করি, তখন নিতে পারবেন? মুহূর্তেই চোখ মুখ রক্তাক্ত হয়ে এলো সাবরিহার। নড়ে চড়ে বলে, ছি, অসভ্য লোক, ছাড়ুন আমায়। হুম, এত সময় আপনি জ্বালিয়েছেন, তাতে কিছু না। নাও ইটস মাই টার্ন সিয়াঞ্জু। ছাড়ুন কায়ান, আই কান্ট বেয়ার দিস নাও। উস্কানোর আগে ভাবা উচিত ছিল সাবরিহা। নাও পে অ্যাটেনশন টু মি। আই উইল মেক শিওর দ্যাট ইউ উইল নেভার প্রভোক মি লাইক। সাথে সাথে সাবরিহা ছটফটিয়ে উঠে মুসাওয়াদের মুখে হাত চেপে ধরে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ করুন নির্লজ্জ পুরুষ, সারাক্ষণ শুধু। কথা সম্পূর্ণ করার পূর্বই ধৈর্য হারালো মুসাওয়াদ।
সাবরিহা, ও সাবরিহা। হুম। ঘুম জড়ানো গলায় জবাব এলো। মুসাওয়াত তাকিয়ে আছে। সাবরিহার কোনো নড়চড় পরিলক্ষিত না হওয়ায় চাদর ধরতেই সাবরিহা নড়ে চড়ে চাদর টেনে নিজেকে আবারও আবৃত করে নিয়ে নিজের মুখ ঢেকে ঘুমানোর চেষ্টা করে। তা দেখে প্রশ্রয় হাসল মুসাওয়াত। তারপর ধীরে আবারও ডাকে, ও সাবরিহা, উঠুন, শাওয়ার নিতে হবে। সারাদিন তো কিছু খাওনি, পর অসুস্থ হয়ে যাবেন। হুম। আবারও একইভাবে জবাব এলো। হতাশ শ্বাস ফেলল মুসাওয়াত। তারপর ধীরে সাবরিহাকে কোলে তুলে নিল। তা মুহূর্তেই টের পেয়ে বিস্ফোরিত চোখে তাকায় সাবরিহা। তারপর হতভম্ব গলায় বলে, এ কি করছেন, নামান আমায়। মুসাওয়াত ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, হাঁটতে পারবেন আপনি? সে অবস্থায় আছেন? লজ্জায় মুখ রক্তাভ হলো মেটার। মুসাওয়াত আর কিছু বলল না। ধীরে সাবরিহাকে এনে বাথটবে রেখে পানি ছেড়ে দিয়ে নিজেও বিপরীত পাশ থেকে সাবরিহার পাশে এলো। সাবরিহার ঘুম এখনো কাটেনি। মুসাওয়াত সাবরিহার গালে হাত রাখে। সাবরিহাও নিজেও আদুরে ছানার মতো নিজের গালটা আরেকটু মুসাওয়াদের হাতের আদলে রেখে চোখ বন্ধ করে নেয়। মুসাওয়াত দেখলো, তারপর হেসে ধীরে সাবরিহাকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে সাবরিহার পিঠ থেকে মুসাওয়াদের পুরুষালী বুকে সাবরিহা হেলান দিয়ে কিছু একটা বলছিল। মুসাওয়াত সেদিকে পাত্তা না দিয়ে কাঁধের কাছে নাক ঘষে। সাবরিহা বিড়বিড় করে বলে, প্লিজ, নো মোর লেফটেন্যান্ট। মুসাওয়াত শুনল, তবে তেমন কোনো প্রতিক্রিয়া না দিয়ে কাঁধে গভীর চুমু খায়। সে জানে সাবরিহা এখন স্টেবল না। এখন তাকে বিরক্ত করে লাভ নেই। তাই কানের কাছে ফিসফিস করে বলে, That smell. It's not just perfume. It's a promise. Like smell like you were made for me. সাবরিহা পিল পিলে চোখে তাকালো। মুসাওয়াত তার কথার সাথে নজর সাবরিহার দিকেই রেখেছিল। সাবরিহা ঘাড় ঘুরিয়ে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই সাবরিহাকে পুরোপুরি নিজের সাথে জাপটে ধরে নিজের পুরো শরীরের ভার পানিতে ছেড়ে দিয়ে এক প্রকার বড় বাথটবটাই ডুব দিল। সেখান থেকে মাথা তুলতেই সাবরিহা লম্বা শ্বাস টানল। হুট করে এমন করাই ভরকে গেছিল মেয়েটা। মুসাওয়াত এখনও একই দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বলে, এবার আমার একটু ফিরে যেতে ইচ্ছে করছে না, মিসেস। সাবরিহা হেসে ফেলে। তারপর বলে, নিজেকে সামলান জনাব, এমন হলে মিশনে থাকবেন কি করে? মনে পড়লেই চলে আসবো। খিলখিল শব্দে হেসে ফেলে সাবরিয়া। তারপর বলে, উদ্ভট কথা। মিশন কোন দেশে যাবেন, কবে ফিরবেন, তা ওখানে না গেলে জানবেন কি করে? আর যুদ্ধের মাঝপথে কে ছেড়ে আসে শুনি? জবাব করল না মুসাওয়াত। সাবরিহা কিছু সময় তাকিয়ে থেকে পরপর হাঁচি দিতেই মুসাওয়াত গভীর চোখে মেয়েটার মুখ পর্যবেক্ষণ করে। অনেকটা সময় হয়েছে পানিতে, তাই মুখের কিছু জিনিস পরিবর্তন লক্ষণীয়। তাই মুসাওয়াত কপাল কুঁচকায় আর গালে হাত স্লাইড করতে করতে গম্ভীর কণ্ঠে বলে, আপনার অ্যালার্জি? হুম। নিজেকে যতটা সম্ভব হচ্ছিল লুকিয়েছে সাবরিয়া। তবে অ্যালার্জির যেন সাবরিহার মুখ সহ্য হচ্ছিল না। মুসাওয়াত আর কিছু বলল না। হাত বাড়িয়ে গরম উষ্ণ পানির ট্যাপটা ছেড়ে দিতেই পানিটা উষ্ণ হয়ে উঠল। পানি সহনশীল উষ্ণ অনুভব হতেই পানির ট্যাপ বন্ধ করে সাবরিহাকে ছেড়ে বাথটব থেকে উঠে আসে। সাবরিহা অবাক চোখে তাকাতেই মুসাওয়াত গম্ভীর কণ্ঠে বলে, অনলি 10 মিনিটস, মিসেস কায়ান। দ্রুত শাওয়ার নিয়ে উঠে আসবেন। কথাটা বলে নিজেই ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়ায়। আকর্ষণীয় পেশি বহুল ফুলে ফেপে থাকা শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তা দেখে সাবরিয়া ঢোক গিলল। কে বলেছে একটা মানুষকে এতটা আকর্ষণীয় হতে হবে? কে বলেছে একটা লোককে দেখলে পুরো দুনিয়া থমকাতে হবে? কিন্তু সাবরিহাই থমকায়। এই যে এখন থমকেছে। আর ভাবতে পারল না সাবরিহা। সারা শরীরের ভর ছেড়ে দিয়ে অনেকটা সময় ডুব দিয়ে রইল। তারপর ধীরে সেখান থেকে উঠে বডি ওয়াশ নিয়ে তার শরীরে দিতেই সারা শরীরে জ্বলন অনুভব হলো। শ্বাস ভারী হলো সাবরিহার। সে জানে এই জ্বলনি কিসের। তবুও ঠোঁটে ঠোঁট চেপে ধীরে বডি ওয়াশ মেখে পাশ থেকে কল ছেড়ে দিতে আবারও পানি বদল ঘটল। সাবরিহা অনেকটা সময় আশপাশ খেয়াল না করেই পানিতে ছিল। কি মনে করে পাশ ফিরতে মুসাওয়াদের দেখা মিলল।
ঢক করে উঠল মেয়েটা। মুসাওয়াত বুকের কাছে হাত ভাঁজ করে সাবরিহার দিকে গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ শান্ত তার মুখ, তবে অর্ধ উন্মুক্ত ও একটা সাফেদ টাওয়াল প্যাঁচানো মুসাওয়াতকে আকর্ষণীয় লাগছে। ঢোক গিলল সাবরিহা। হাতের বাইসেন্স, গলার ও বুকের কাছে রগ, গলায় উঁচু অ্যাডব অ্যাপেল, কপালের রগ ফুলে ফেপে আছে, সাথে চোখ আটকালো। মুসাওয়াদের কাঁধের নিজেকে দমাতে ওখানে পরপর বেশ কয়েকটা কামড় পড়েছিল। জায়গাটা এখন লাল তাই হয়ে আছে। লজ্জায় চোখ সরিয়ে নিল। তা দেখে মুসাওয়াত ধীরে বলে, আপনি উঠবেন না আমি উঠাবো? উঠছি। সাবরিহার কথা শুনে মুসাওয়াত নিজের হাত এগিয়ে দেয়, তারপর বলে। গিভ মি ইউর হ্যান্ড। সাবরিহা তাকালো মুসাওয়াদের দিকে, তারপর ধীরে নিজের হাত মুসাওয়াদের হাতের মাঝে দিয়ে জিজ্ঞেস করে, টাওয়াল? সাবরিহার দিকে চোখ বুলাই, তারপর অন্যদিকে থাকা সাফেদ টাওয়ালটা সাবরিহার দিকে এগিয়ে দিতেই সাবরিহা তার নিজের হাতে তুলে নেয়। তারপর বাথটব থেকে নেমে বলে, আপনি একটু বাইরে যান, আমি একটু পর ডাকছি। কপাল কুঁচকায় মুসাওয়াদের, তারপর গম্ভীর কণ্ঠে জানতে চায়, কেন? চেঞ্জ করব। হুম। কিছু না, দাঁড়ান। ফ্রেশ হয়ে টাওয়াল পেঁচিয়ে আয়নায় তাকাতেই মুসাওয়াত সাবরিহার পেছনে দাঁড়ায়। তারপর তার লম্বা ভেজা চুলগুলো দেখলো। চুল থেকে টপটপ করে পানি পড়ছে। মেয়েটার ঠান্ডার সমস্যা, তাই আর কিছু না ভেবে ওয়াশরুমের বড় আয়নার সাথে অ্যাটাচ গ্লাসের বড় কাভার্ড টাইপ ড্রয়ারের থেকে একটা হেয়ার ড্রায়ার বের করে। ততক্ষণে সাবরিহা হাতে লোশন ঘষছিল। মুসাওয়াত কোনো কথা না বলেই তার চুল শুকানোর জন্য চিরুনি ও হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর মতো আঁচড়ে দিচ্ছে। সাবরিহার কেন যেন এমন কেয়ারিং দিকগুলো ভালো লাগছে, সাথে মনে মনে একটু মন খারাপও হচ্ছে। মুসাওয়াত চলে যাবে এটা ভেবে, তাই কিছু না বলে তৃষিত ব্যক্তির ন্যায় সে মুসাওয়াতকে দেখছে। মুসাওয়াত নিজের কাজ শেষ করে বলে, ডান ম্যাডাম। সাথে সাথেই ভাবনা ভঙ্গুর হয় সাবরিহার। চোখে হাসলো মেয়েটা। মুসাওয়াত দেখলো, তারপর সব গুছিয়ে রেখে সাবরিহাকে আবারও কোলে তুলে নেয়। সাবরিহা এবার প্রতিক্রিয়া করে নেয়। মুসাওয়াত খুব যত্নে সাবরিহাকে বিছানায় বসিয়ে কাবারের থেকে একটা লাল শাড়ি বের করে আনে। তারপর এগিয়ে এসে সাবরিহার দিকে তা এগিয়ে দিতেই সাবরিহা মিষ্টি করে হেসে বলে, শুনুন না। বলুন ম্যাডাম, আপনার কি উপকার করতে পারি? কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে সাবরিহা, তারপর বলে, আমার লাগেজে নেইল পলিশ আছে, নেইল পেন্ট করে দেবেন? অবাক হয়ে যায় মুসাওয়াত, সাথে অবিশ্বাস্য গলায় শুধায়, আমি? হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। আচ্ছা বসুন। মুসাওয়াত লাকেজ থেকে বড় একটা কসমেটিক্সের ব্যাগ বের করে 6টা নেল পলিশ পায়। সাবরিহা দেখে বলে, পুরোটাই নিয়ে আসুন। মুসাওয়াত আর তেমন কিছু বলেনি, উল্টো নিয়ে এসে সাবরিহার পাশ বসতেই সাবরিহা নিজের হাত তুলে দেয়। মুসাওয়াত অনেকটা সময় আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে থেকে একটা অ্যাশ রঙের নীল পলিশ তুলে নিয়ে তা কাপা হাতে আঙ্গুলের নখে ছোঁয়ায়। সাবরিহা অনেক উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মুসাওয়াত ভীষণ ধৈর্য নিয়ে তা দিয়ে দিতেই সাবরিহা বিশ্বজয়ের হাসি দিতে আলতোভাবে এগিয়ে এসে মুসাওয়াদের ওষ্ঠে চুমু খায়। তারপর সরে এসে নিজের আঙ্গুলে ফু দিয়ে শোকাতে চায়। মুসাওয়াত নিজের বইয়ের বাচ্চামি দেখে হেসে ফেলে। তারপর উঠে এসে কাবার্ড থেকে একটা সাদা শার্ট বের করে পরে নেয়। সাবরিহা অবাক চোখে মুসাওয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রেডি হচ্ছেন? হ্যাঁ, একটু পরেই হয়তো গাড়ি আসবে ক্যান্টনমেন্ট থেকে। আপনি গাড়ি নেবেন না? হুম হুম। মিশনে গেলে আমরা বেশিরভাগ সময় দেশে থাকি না, তাই শুধু শুধু গাড়ি নিয়ে কি করব? মাথা নাড়ালো সাবরিহা। ততক্ষণে তার রেডি হওয়া শেষ হয়েছে। মুসাওয়াত আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে সাবরিহার দিকে তাকিয়ে বলে, শুকায়নি? সাবরিহা নিজের হাতের দিকে তাকালো। শুকিয়ে গেছে, তবে মুসাওয়াতকে এখন মিথ্যা বলে দেরি করাতে ইচ্ছে হলো না, তাই বললেন। আহা, মুসাওয়াত ঘুরে তাকালো, তারপর বলে, এখনো? আমার দেরি হচ্ছে তরঙ্গ। শুড আই হেল্প ইউ ওয়্যার দ্য শাড়ি? না না, আমি পারবো। ভরকানো গলায় জবাব দিতেই চোখ ছোট ছোট করে তাকালো মুসাওয়াত। সাবরিহা যে মিথ্যা বলেছিল তা সে বুঝেছিল, তাই আর কিছু না বলে শুধু বলে, তাহলে ফাস্ট করুন। সকাল থেকে কিছু খাননি, সে খেয়াল আছে? আপনিও কিছু খাননি?
আমার ব্যাপারে আলাদা সাবরিহা। জবাব দিল না সাবরিহা। হাত খোপা করে শাড়ি তুলে নিয়ে বলে, আপনি একটু ওইদিকে তাকান। সাবরিহা। আচ্ছা আচ্ছা, একটুই তো। ওকে। বিরক্ত শ্বাস ফেলে ঘুরে তাকায় মুসাওয়াত। সাবরিহা একটা শ্বাস ফেলে শাড়ি পরায়, মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বলে, শেষ। আমিও। কথাটা বলেই মুসাওয়াত নিজের ব্রো চুলকে আলতো হাসল। সাবরিহার কথার অর্থ না বুঝে তাকাতেই তার চোখ যায় আয়নায়। আয়নায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে সামনে মুসাওয়াতকেও। তাহলে মুসাওয়াত সাবরিহাকে এতটা সময় আয়নায় সম্পূর্ণ দেখেছে। লজ্জায় এবার মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। মুসাওয়াত ঘুরে তাকিয়ে সাবরিহার মুখ দেখে ব্যঙ্গ করে বলে, আপনাকে দেখে আমি আসলেই শেষ। এখন যদি বলি আর। কথাটা সম্পূর্ণ করতে পারেনি মুসাওয়াত। সাবরিহা হাত দিয়ে কান চেপে ধরে উচ্চ গলায় বলে, আল্লাহ বাস্তে একটু চুপ করে নির্লজ্জ লোক। আপনি এমন বলে মিশনে গিয়ে থাকবেন কি করে? তার জন্য যেতে ইচ্ছে করছি না, লিটল ওয়েভ। কথাটা বলেই এগিয়ে এসে সাবরিহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াত। সাবরিহার চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তা দেখে মুসাওয়াত মৃদুভাবে হেসে কপালে গভীর চুমু খায়। তারপর ধরে কানের কাছে ফিসফিস করে বলে, মজা করেছি ম্যাডাম। আমার দিক না ভেবে আপনার দিক এখন ভাবতে হবে, আপনি পারবেন কি না। সাবরিহার শ্যামলা মুখটা লালচে আভা এসে ধরা দিল। চোখ খিচে বন্ধ করে ফেলল। তা দেখে মুসাওয়াত শব্দ করে হেসে ফেলে। সাবরিহা কাপা গলায় বলে, আপনার মুখে কিছুই আটকায় না তাই না? মুখে যা আসে তাই বলে দেন। আজকেই তো বলছে, আবার কবে না কবে বলি। এখন চলুন, আমার দেরি হচ্ছে। কথাটা বলেই সাবরিহা ছেড়ে দেয়। সাবরিহাকে একটা মনে করে মুসাওয়াদের হাত টেনে ধরে। মুসাওয়াত অবাক চোখে তাকায়। সাবরিহা একটু কুণ্ঠাবোধ করে আশেপাশে তাকায়, তারপর এগিয়ে এসে পা উঁচিয়ে মুসাওয়াত সমান সমান হতে চায়, তবে খুব একটা হতে পারল না। সাবরিহা লম্বা করে শ্বাস ফেলে মুসাওয়াদের গালে হাত রেখে টেনে তার কপালে গভীর চুমু খায়। মুসাওয়াত মেয়েটার ছটফট দেখলো। আসলে এবার তার যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, কোনো ভাবে না গেলে হয় না। ভেতরের সত্তা চেঁচিয়ে বলে ওঠে, তুমি একজন সামরিক বাহিনীর অফিসার মুসাওয়াত। অ্যাটলিস্ট তোমার সাথে এমন বাচ্চামি যায় না। সাবরিহা পাগলামি করছে তো তুমিও পাগলামি করবে। দীর্ঘশ্বাস ফেলে মুসাওয়াত। সাবরিহার চোখ টলমল করছে, তবুও নিজেকে সামলে নিয়ে আবদার স্বরূপ বলে, একটা চুমু। মুসাওয়াতের দম আটকে এলো, ঢোক গিলল। তারপর সাবরিহাকে জড়িয়ে নিয়ে এক গভীর আশ্লেষে ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবায়। সময় গড়ায়। সাবরিহা প্রতিবারের মতো আর ছটফট করছে না। মুসাওয়াত খানিক বিচলিত হয়, তবে বুঝে সাবরিহা নিজেকে দমাতে চাইছে, তাই ধীরে মুক্ত করে দেয় সাবরিহাকে। তারপর বলে, সাবধানে থাকবেন ম্যাডাম। আপনার কাছে আমার গোটা আপনাকে আমানত রেখে গেলাম। ফিরে এসে ঠিক এমন একটা তরঙ্গকে আমি ফেরত চাইব। মুখে হাসি ফোটে সাবরিহার। তারপর হাত বাড়িয়ে মুসাওয়াদের শার্ট ঠিক করে দিতে দিতে বলে, আগে মিশন থেকে কিভাবে ফিরতেন জানি না, তবে এবার আমার জন্য নিজেকে সাবধানে রাখবেন। ঠিক মতো আমার হয়ে ফিরে আসবেন, আমি অপেক্ষা করব। মুসাওয়াত প্রশ্রয় হাসল। তারপর বলে, আপনার অপেক্ষা সুমিষ্ট স্বাদে অনন্য হোক ম্যাডাম। পরের বার কিন্তু আমরা 2 থেকে 3 হব, বলে দিলাম। মুসাওয়াত চোখ টিপে টিপ্পনি কাটে। তারপর বলে, 4 হতে সমস্যা কোথায় ম্যাডাম? মুসাওয়াতকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে সাবরিহা। তারপর দরজার দিকে যেতে যেতে বলে, যত সব অসভ্য কথা। মুসাওয়াত শব্দ করে হেসে ফেলে। তারপর বলে, আপনি বলেছেন তাতে কিছু না, আমি বললে অসভ্য? এ তো রীতিমতো পুরুষের অধিকার হরণ হচ্ছে। সাবরিহা খিলখিল করে হেসে ফেলে। তারপর বলে, ও স্বামীর অধিকার হরণ? তবে রে। কথাটা বলে মুসাওয়াত সাবরিহাকে ধরতে চাইল, কিন্তু সাবরিহাকে ধরার আগেই ও দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। মুসাওয়াত নিজের চুলে হাত ডুবিয়ে প্রশ্রয় ও সাবরিহার বাচ্চা মেয়ে দেখে হেসে ফেলে। মেয়েটা একদম বাচ্চা। আমিনা বেগম এবার যেন সাবরিহা আর মুসাওয়াতকে স্পেস দিয়েছে। একবারও এখন পর্যন্ত রুম থেকে বের হয়নি। তাই মুসাওয়াত ভাবলো মা হয়তো রাগ করেছে, তাই মায়ের রুমে নক করতে আমিনা বেগম ভেতর জবাব করে, ভেতরে আয়। ধীরে রুমের মধ্যে প্রবেশ করে মুসাওয়াত। তার পেছনে দরজার কাছে দাঁড়িয়ে আছে সাবরিহা। মুসাওয়াত এগিয়ে এসে মেঝেতে মায়ের পায়ের কাছে বসে পড়ে।
আমিনা বেগম দেখলেন তবে কিছু বলেনি। মুসাওয়াত চলে যাবার সময় এমন বসে আর আমিনা বেগম মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়। এবারও তা পরিবর্তন হয়নি। আমিনা বেগম দোয়া পড়ে দিলেন। মুসাওয়াত মায়ের হাত ধরে বলে, আম্মা, আপনি কি আমার উপর রাগ করেছেন? থমকায় আমিনা বেগম। সাবরিহার দিকে তাকায়। মেয়েটা কেমন ছলছলে চোখে তাকিয়ে আছে, তাই মৃদু হাসার চেষ্টা করে বলে, তেমন কিছু না বাবা, মিশনে সফল মন দিয়ে কাজ শেষ করে দ্রুত ফিরে আই। মুসাওয়াত হাসলো, তারপর মায়ের হাতে চুমু খেয়ে কর্মদান করে উঠে আসে। কল আসে তৎক্ষণাৎ। কাঞ্চনমেন থেকে গাড়ি এসেছে, তাই মায়ের থেকে বিদায় নিয়ে মুসাওয়াত বেরিয়ে যায়। সাবরিহা দাঁড়িয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার কি করা উচিত। আমিনা বেগম মেয়েটার জড়তা দেখলেন, তারপর বললেন, কায়নের সাথে যা, এগিয়ে দিয়ে আই। আবার কবে আসবে? কথাটা বলতেই সাবরিহাও অপেক্ষা না করে মুসাওয়াদের পেছনে ছুটল। মুসাওয়াত কেবল লিফটের সামনে দাঁড়িয়েছেন। এমন সময় সাবরিহা এসে দাঁড়াতেই মুসাওয়াত ওকে দেখে হাসে। সাবরিহাও হাসে। লিফট এসেছে। মুসাওয়াত লিফটে উঠতেই সাবরিহাও পিলপিল করে ভেতরে ঢুকতেই লিফটের দরজার বন্ধ হয়। লিফট বন্ধ হতেই মুসাওয়াত হুট করে আবারও সাবরিহাকে টেনে ঝাপটে ধরে নিজের সাথে, তারপর খুবই উগ্রভাবে চুম্বন করে। সাবরিহা ভোরকে মুসাওয়াতের শার্ট খামচে ধরে। লিফট ততক্ষণে নিচে নেমে আসার শব্দ হয়। মুসাওয়াত আবারও লিফটে বোতাম চেপে বন্ধ করে নিজের আবেগ নিয়ন্ত্রণ এনে তারপর সাবরিহাকে ছেড়ে শার্ট ঠিক করে লিফট থেকে বেরিয়ে যায়। সাবরিহার সব কিছু যেন মাথার উপর থেকে যাচ্ছে। এই লোক একদিনে যে অত্যাচার শুরু করেছে, এত বছর বিয়ে না করেছিল কি করে? ছি, কিসব ভাবছে সাবরিহা। এই লোক বিয়ে করে নিলে জীবনেও এই লোক সাবরিহার হতো না। ভালোই হয়েছে বিয়ে করেনি। গাড়িতে লাকেশ উঠানো হয়েছে। মুসাওয়াত তো গাড়িতে উঠবে বলে গাড়ির দরজা খুলে এক পা বাড়িয়ে থেমে পিছনে ফিরে তাকায়। সাবরিহা হেসে হাত নামিয়ে বিদায় দেয়। তবে মুসাওয়াত গাড়ির দরজা বন্ধ করে বড় কদম ফেলে এগিয়ে এসে আবারও ঠোঁটে চুমু খেয়ে বলে, সাবধানে থাকবেন, আমি দ্রুত ফিরে আসবো। এই কথাতেই যেন সব এলোমেলো করে তুলল সাবরিহাকে। তবুও নিজেকে দমিয়ে ঘেঁষে সম্মতিসূচক মাথা নেড়ে বলে, আপনার মিসেস আপনার অপেক্ষায় থাকবে লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ান। চলে যায় মুসাওয়াত। সাবরিহা অনেকটা সময় তাকিয়ে থাকে। ঠিক যতটা সময় ওই সরকারি সামরিক বাহিনীর গাড়িটা দেখা যায়। গাড়িটা আড়াল হতেই কেঁদে ওঠে সাবরিহা। হাঁটু ভেঙে বসে পড়ে মেয়েটা। এতটা অসহায় কখনো লাগেনি। এর থেকে লোকটা দূরেই থাকতো, এতটা কষ্ট লাগতো না। তবে এইবার এত কাছে থেকে চলে যাওয়া দেখে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে। চোখ মুছল মেয়েটা। মুসাওয়াত বলেছে অযথা চোখের পানি ফেলতে নেই, আবেগ দেখাতে নেই। মানুষ উল্টো দুর্বল ভেবে আঘাত করে। সে লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ান এর বউ, তাকে শক্ত থাকতে হবে। এইসব আবেগ শুধু মুসাওয়াতকেই দেখাবে, আর কাউকে নয়। কাউকে না। ধীরে উঠে বসে গাড়ি ঠিক করে অ্যাপার্টমেন্টের লিফটে ওঠে। ধীরে লিফট থাকে ৮ম তলায়। সাবরিহা বাসায় ঢুকতেই আমিনা বেগম বলে, সাবিহা একটু ঘুমা না হয়, রেস্ট নে, কালকে আমরা তোদের বাসায় যাব। সাবরিহা দ্বিরুক্তি করেনি, মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আম্মু। শোনো মেয়ে, এসব নিয়ে মন খারাপ করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। আমার কেন যেন মনে হচ্ছে কায়ান দ্রুত ফিরে আসবে। সাবরিহা জবাব দিল না, মাথা নাড়িয়ে রুমে চলে গেল। ভালো লাগছে না কিছু, একটা লম্বা ঘুম দেবে, তারপর ঘুম থেকে উঠে সব এই ভেবে রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। তবে ঘুম কি আর এত সহজে ধরা দেবে? চোখের সামনে শুধু মুসাওয়াত ধরা দিচ্ছে, তার সাথে কাটানো সময় ধরা দিচ্ছে। তার পাগলামি, তার কেয়ারিং ও লিভিং দিকগুলো চোখে ভাসে। চোখ বন্ধ করে সাবরিয়া চোখের কোণ বেয়ে যায় এক সূক্ষ্ম তরল রেখা। সময় বহমান। মুসাওয়াত চলে যাবার প্রায় ৩ মাস পার হয়েছে। সাবরিহা বা আমিনা বেগমের সাথে যোগাযোগ বলতে সে ক্যাম্পে পৌঁছেছে, এতটুকুই কথা হয়েছে। তারপর আর তার সাথে কথা হয়নি। সাবরিয়া কল দেয়, তবে প্রতিবারই নম্বর বন্ধ বলেছে। আমিনা বেগমের মাঝে মাঝে অনুতাপ হয়, এই ভেবে নিজের হাতে মেয়েটাকে ছেলেটার জীবনে জড়িয়েছে, অথচ ছেলে বিয়ের পরের দিনই চলে গেল।
তারই বা কি করার। সাময়িক বাহিনীর বড় কর্মকর্তা সে। হুটহাট ছুটি ক্যান্সেল হয়ে ডাক পড়বে এ আর এমন কি। দীর্ঘশ্বাস ফেলল আমিনা বেগম। কিছুদিন যাবৎ সাবরিহার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, ভার্সিটিও যাচ্ছে না ঠিক মতো, চুপচাপই থাকে একা একা। আগের মতো তেমন উচ্ছ্বসিত তাকে খুব কম দেখা যায়। ডাইনিং টেবিল গুছিয়ে সাবরিহার রুমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়াতেই বাসার কলিং বেল বেজে উঠল। আমেনা বেগম থমকে দাঁড়িয়ে ড্রয়িং রুমের দেয়াল ঘড়ি দেখলেন। রাত 11:30টার বেশি সময়। এখন কে আসবে? তবু কে একটা মনে করে এগিয়ে দরজা খুলতেই মুসাওয়াতকে দেখে ভড়কে যায় আমেনা বেগম। সাথে ভরকানো মুখে নিয়েই জিজ্ঞেস করে, তুই তুই তো মেশিনে গেছিলি? মায়ের হতভাগ মুখ দেখে আলতো হেসে এগিয়ে এসে এক পাশে থেকে মাকে জড়িয়ে ধরে মুসাওয়াত তারপর হাস্যোজ্জ্বল গলায় বলে, ভালো আছেন আম্মা? হতভম্ব ভাব যেন এখনো আমেনা বেগমের মুখ থেকে কাটেনি। সে এখনো অবাক চোখে তাকিয়ে আছে। মুসাওয়াত হাসি মুখে মায়ের মাথায় চুমু খেয়ে বলে, চলে এসেছে আম্মা, এত অবাক হবার কিছু নেই। কিন্তু তুই তো মেশিনে। কথা সম্পূর্ণ করার আগে মুসাওয়াত বলে, যেটাই যাবার কথা ছিল সেটাই যাইনি, আমি অন্যটায় গেছিলাম। অবাক গলায় শুধায়, তাহলে যোগাযোগ করিসনি? যেটা যাবার কথা ছিল সেটাই যাইনি, আমি অন্যটায় গেছিলাম। একটা জলদস্যুর মিশনে ছিলাম, বাজেভাবে ফেসে গেছিলাম আম্মা। তুই উপরে মহল থেকে আমাদের টিম সিকিউর করে সিক্রেট রাখতে বলা হয়, তাই আমরা নেটওয়ার্কের বাইরে ছিলাম। তাই বলে আমাদের জানাবিও না? মুসাওয়াত হেসে ফেলে, তারপর মায়ের বোকা মুখটা দেখে বলে দিলে কি আর এমন সারপ্রাইজ হতে? তা ঠিক। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মুসাওয়াত হাসলো, তারপর মাকে ছেড়ে দিয়ে বলে, প্রয়োজন পড়বে না আম্মা, আমি খেয়ে এসেছি। শীতল চোখে তাকালো আমিনা বেগম। তাতে ঘাবড়ে গেল মুসাওয়াত। হেসে ঘাড় চুলকে বলে, এভাবে তাকাবেন না আম্মা, আসার পথে খেয়ে এসেছি, রাতে নয় আবারও খেয়ে নেব। এখন রুমে যাই। ছেলের লাজুক চোরা ভাব দেখে হেসে ফেলে আমিনা বেগম, তারপর বলে, আচ্ছা যা, সাবিয়াকে সময় দে, ঘুমিয়ে গেছে হয়তো। মাথা নাড়িয়ে রুমের দিকে পা বাড়ালো মুসাওয়াত। আমিনা বেগমের মুখে আনন্দের ঝলক ফুটে উঠল। যাক, অবশেষে ছেলেটা বাসায় ফিরল। কত দিনের জন্য থাকে কে জানে। এর মধ্যে একটা ট্যুর প্ল্যান করে দিতে হবে, একটু একান্ত সময় কাটা করা। এসব ভেবেই বাসার মেইন দরজা বন্ধ করে নিজের রুমের দিকে চলে যায় আমিনা বেগম। রুমের দরজা খুলে ধীরে ভঙ্গিতে পা ফেলে এগিয়ে আসে। রুমের ভেতরটা শীতল হয়ে আসে, তবে কোনো আলো জ্বালানো নেই। নিজের শরীরে জড়ানো কালো জ্যাকেটটা খুলে আন্দাজ করে ডিভানের দিকে ছুঁড়ে ফেলে ধীর বিছানায় এসে বসে। সে আন্দাজ করতে পারছে সাবরিহা কোন দিকে আছে, তাই আলতো হাত বাড়াতেই ওড়নার একাংশ হাতে লাগে। মুসাওয়াত হাসলো, তারপর ধীরে পকেট থেকে ফোন বের করে ফোন অন করে আবছা আলোতে সাবরিহাকে দেখে এগিয়ে এসে কপালে চুমু খেয়ে নিজেও সাবরিহার ছোট্ট তনুতে নিজের ভর ছেড়ে শুয়ে পড়ে। সাবরিহা প্রথমে কিছু টের না পেলেও নিজের ওপর ভারী কিছুর অস্তিত্ব টের পেতে চোখ মুখ কুচকায়, সাথে নড়ে চড়ে চোখ মিলে তাকায়। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই মস্তিষ্ক সজাগ হতেই তড়াক করে তাকাই সাবরিহা। তবে চেঁচিয়ে ওঠার আগেই মুসাওয়াত সাবরিহার মুখ চেপে ধরে, তারপর বলে, রিল্যাক্স সাবরিহা, আমি কায়ান, কিছু হয়নি, ব্রিথ, প্লিজ চেঁচাবেন না। সাবরিহা ঢোক গিলে বোঝার চেষ্টা চালালো। মুসাওয়াদের অস্তিত্ব টের পেতেই বুক ভারী হলো। মুখ থেকে শব্দ করে টেনে কায়নের হাত সরিয়ে ভরকানো গলায় বলে, আপনি আপনি কখন আসলেন? ডাকেননি কেন? আর চোরের মতো এভাবে মুখ চেপে ধরেছেন কেন আপনি? আপনি চেঁচালে আম্মা অন্য কিছু মনে করতো। বোকা সাবরিহা কপাল কুচকায়, তারপর বলে, কি মনে করতো? কিছু না। সাবরিহা বেড টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে আবারও মুসাওয়াদের দিকে তাকায়। কেমন মুখটা শুকিয়ে আছে লোকটার, তবুও সন্দিহান গলায় ফের প্রশ্ন করে, কি হলো, বলছেন না কেন? মুসাওয়াত এগিয়ে এলো, কোনো কথা ছাড়াই আগে সাবরিহার ওষ্ঠ দখলে নিল নিজের। ক্ষণিকের মধ্যে সাবরিহা যেন তৃষিত মাটিতে পানির দেখা পেল। মুসাওয়াত ধীরে ওষ্ঠ ছেড়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে,
আম্মু ভাববে তার ভদ্র ছেলে এসেই তার বাচ্চা বউকে অত্যাচার শুরু করেছে। মানে? কথা সম্পূর্ণ করার আগেই সাবরিহা বিস্ফোরণের মতো চোখ করে তাকায়, তারপর উচ্চ গলায় বলে, ছি, আপনি ছাড়ুন আমায়। বাইরে থেকে এসেছেন, আগে ফ্রেশ হবেন, তারপর সব কথা। আপাতত মুড নেই, আপনাকে চাই এখন, তারপর ফ্রেশ। না, যান এখান থেকে। এক ব্রু উঁচায় মুসাওয়াত, তারপর বলে, আর ইউ শিওর আমাকে চাই না? না। ভেবে বলছেন তো? হ্যাঁ। ওকে। কথাটা এক প্রকার টানা সুরে বলে বিছানা থেকে উঠে যায় মুসাওয়াত। তারপর রুমের বড় আলো জ্বালিয়ে সারা রুম আলোকিত করে দিয়ে নিজের জিনিসপত্র কাভার্ডে তুলে রেখে দিয়ে প্রয়োজনীয় সামগ্রী বেড কাভার ড্রয়ারে রেখে আবারও ওয়ার কাভার থেকে নিজের টাওয়াল তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সাবরিহা শুধু বোকা চোখে তাকিয়ে আছে। মুসাওয়াত ওয়াশরুমের যাবার সময় তীক্ষ্ণ নজরে একবার সাবরিহাকে দেখে চোখ ফিরিয়ে নিয়ে ওয়াশরুমের ভেতরে যায়। সাবরিহা এতটা সময় মুসাওয়াদের নির্লিপ্ততা দেখছিল। সাবরিহা নিজেও জানে না একটু বাদে তার সাথে ঠিক কী হতে পারে। সাবরিহা ওয়াশরুমের দিকে তাকিয়ে থেকে উঠে এসে কাভার থেকে নিজের একটা নেভি ব্লু ও খয়েরি রঙের মিশেলে শাড়ি নামিয়ে নিয়ে শরীরে জড়িয়ে নেয়, অথচ মুসাওয়াত বের হবার নামও নিচ্ছে না। সাবরিহা ভেবেছিল মুসাওয়াত আগের মতো নিজের থেকে বার কয়েক বলবে, অথচ সাবরিহা না করতে কিভাবে পাষণ্ড পুরুষের মতো চলে গেল। মনটা খারাপ হয়ে এলো, তাই অভিমান নিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে। ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা খট করে খোলার শব্দ হয়। সাবরিহা ঘাড় ঘুরিয়ে চোরা চোখে তাকাতেই যেন দম আটকে এলো গলায়। মুসাওয়াত শুধু একটা সাফেদ টাওয়াল পেঁচিয়ে বেরিয়েছে। সাথে সাথে প্রথম দিনের কথা মনে পড়ল। সাবরিয়া নিজেকে সামলে ঢোক গেল, তবে খুব একটা উপকার হলো না। মুসাওয়াত তার যা চোখে দেখে চোখ সরিয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলের পানি মুছতে থাকে। সাবরিহা শাড়ি পরেছে দেখে বিড়বিড় করে বলে, প্রভোগ করার নতুন কথা শিখেছে ইডিয়েট, ইমপ্রেসিভ। তবে একটু বুঝতে দিল না মুসাওয়াত। নিজের মতো সে চুল মুছতে ব্যস্ত। সাবরিহা মুসাওয়াতকে চেক আউট করতে ব্যস্ত। ওই সময় মুসাওয়াতকে ক্লান্ত লাগলেও এখন যেন আকর্ষণীয় লাগছে ভীষণ। বিশেষ করে হাতটা এমনভাবে টানছে সাবরিহাকে। মুসাওয়াত চুলের ব্রাশ রেখে চুলে হাত ডুবিয়ে ঠিকঠাক করতে করতে আবারও কাভার্ড থেকে একটা সাদা শার্ট বের করে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। সাবরিহা নিজেও জানে না মুসাওয়াত কি চাইছে, তবে মুসাওয়াতের এমন নির্লিপ্ততা যেন সাবরিহাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মুসাওয়াত বের হয়ে সরাসরি বারান্দায় চলে গেল। সাবরিহা এবার মনে হলো এর থেকে ঘুমানো সহজ, তাই আবারও বিছানায় নিজের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। তবে চোখের সামনে মুসাওয়াদের অবয়ব ঘুরছে, মন টিকছে না একটুও। চোখ মেলে তাকিয়ে সারা রুমে চোখ বুলাই, তারপর উঠে রুমের বড় লাইটটা বন্ধ করে ধীরে পায়ে হেঁটে বারান্দায় এসে দাঁড়ায়। সাবরিহা এসে দাঁড়াতেই মুসাওয়াত টের পেয়েছে, তবে প্রতিক্রিয়াবিহীন এমনি আকাশের দিকে তাকিয়ে থাকে। সাবরিহা এগিয়ে এসে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? আমায় ইগনোর কেন করছেন? মুসাওয়াত কথা বলল না, একই ভঙ্গিতে ভাবলে শিন দাঁড়িয়ে রইল। তাই সাবরিহা বিরক্ত হয়ে মুসাওয়াতকে টেনে নিজের দিকে ঘুরিয়ে আবার জানতে চায়, কি হয়েছে, কথা কেন বলছেন না? মুসাওয়াত সাবরিহাকে এক মুহূর্তের জন্য দেখলো, তারপর আবারও চোখ সরিয়ে নিল। মেয়েটা এতে একটু দুঃখ পেল, তাই নিজে এগিয়ে এসে মুসাওয়াতকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। তারপর আহত গলায় বলে, প্লিজ চুপ থাকবেন না, বলুন কি হয়েছে। সাবরিহা হতাশ হলো, তবে ছাড়লো না, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি, আর করবো না। মুসাওয়াত এবারও প্রতিক্রিয়াহীন, তাই নিজেই মুসাওয়াতকে হাতটা টেনে নিজের উপর রেখে আবারও বলে, আমি বললাম তো সরি, আপনি যা চাইবেন তাই হবে, প্লিজ। মুসাওয়াত শীতল চোখে তাকিয়ে থেকে হাতের বাঁধন টানলো। সাবরিহা যেন স্বস্তি পেল। মুসাওয়াত সাবরিহাকে দেখলো, তারপর আলতো হাতে সাবরিহার থুতনি টেনে নিজের দিকে তাক করে এগিয়ে আসে। সাবরিহা ভেবে নিল মুসাওয়াত মেনে নিয়েছে, তাই চোখ বন্ধ করে ফেলে। সাবরিহাকে উস্কে মুসাওয়াত থেমে যায়, সাথে সাবরিহার মুখটা দেখতে থাকে। সাবরিহাও কোনো কিছুর
সাড়া না পেয়ে ধীরে চোখ তুলে তাকায়। চোখের ভাষা এমন যেন সে ভীষণ অধৈর্য। সাবরিহা নিজে এগোতে চাইল, তবে মুসাওয়াত নিজেই সরে সাবরিহার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ইউ ওয়ান্ট? হুম। মাথা নাড়িয়ে ঠোঁট কোণে বাঁকা হেসে বলে। দেন টেল মি হাউ মাচ ইউ ওয়ান্টেড। বোকা হয়ে যায় সাবরিহা, সাথে অধৈর্য। শার্টের গলার কাজটা খামচে ধরে বলে, মুসাওয়াত, নেও অ্যান্ড আস্ক। প্লিজ মুসাওয়াত। মুখে বিশ্বাসজয়ী হাসি ফুটল। সাবরিহাকে নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াত। তারপর আরো নেশালো গলায় সাবরিহার গ্রীবা দেশে নাক ঘষে বলে, সে ইট এগেন, লাউডার দিস টাইম। ঢোক গিলে মাথা নাড়ালো সাবরিহা। তারপর আবার বারবার বলতে শুরু করে। প্লিজ। মুহূর্তে অপেক্ষা করল না মুসাওয়াত। সাবরিহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে অধরষ্টের দখলে নিয়ে রুমের দিকে যেতে শুরু করে। সাবরিহা যেন নিজের মাঝে নেই। সাবরিহাকে বিছানায় রেখে এলোমেলো হাতে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে কাবার্ডে হাত দিতেই সাবরিহা মুসাওয়াতের হাত ধরে। মুসাওয়াত অবাক চোখে তাকালে সাবরিহা ফিসফিস করে কিছু একটা বলে মুসাওয়াতের অধর দখলে নেয়। মুসাওয়াদের বুঝতে সময় লাগেনি সাবরিহা কি চাইছে, তাই মিশিয়ে নেয় সাবরিহাকে নিজের সাথে। মাস থেকে কেটে গেছে দিন সাথে। বাসার পরিবেশ যেন রমরমা হয়ে আছে। আজকে বাসায় সাবরিহার মা সুমি বেগম ও সুবাইতা এসেছে। পরিবেশ এখন উৎসব মুখর। মুসাওয়াতকে কিছু রান্না সামগ্রিক আনতে সুপার শপে পাঠিয়েছে আমেনা বেগম। আর রান্নাঘরে সুমি বেগম আর আমেনা বেগম রান্নাবান্না করছিল। আর গল্প করতে করতে মাছ রান্না করবে বলে তার নামিয়ে রাখতেই সাবরিহা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে এসে বলল, আমি মাছটা ধুয়ে দিই। আমিনা বেগম সরল দৃষ্টি ফেলে সাবরিহার দিকে, তারপর নরম গলায় বলে, পারবি, আচ্ছা কর। সুমি বেগম এর এই দিক থেকে খুশি হলেন, তবে কিছু না বলে মন ভরে দোয়া করে দিল। সাবরিহাও খুশি মনে মাছ ধরতে পেট মোচড় দিয়ে উঠল। সাথে কেমন একটা আষ্টে গন্ধ। দৌড়ে ড্রয়িং রুমের বেসিনে মুখ ভরে বমি করে দিল। সুমি বেগম হুট করে এমন দেখে দৌড়ে মেয়েকে ধরে সামলায়। আমিনা বেগম এসে সাবরিহাকে দেখে ধরে সোফা নিয়ে বসালো। তারপর রান্নাঘরের চুলো বন্ধ করে এসে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসে পানি এনে সাবরিহাকে দিলে সাবরিহা বড় বড় শ্বাস ফেলে পানিটা নিয়ে ঢকঢক করে খেলো। আমিনা বেগম কিছু বলার আগে সুমি বেগম জহুরির চোখে মেয়ের আগা গোড়া খুঁটিয়ে দেখে বলে, সাবরিহা, পিরিয়ড মিস করেছিস? চমকে ওঠে সাবরিহা। মুহূর্তেই যেন সব চোখের সামনে ভেসে উঠল। সায়েন্স থেকে ইন্টার কমপ্লিট করে এখন মেডিকেল ভার্সিটির স্টুডেন্ট সাবরিহা। তাহলে এত বড় বোকামি করলো কিভাবে সে? আমিনা বেগমও চমকালো। মৃদু স্বরে লজ্জা ভেঙে বলে, প্রথম দিনই? সাবরিহার শ্যামলা মুখটার রং পরিবর্তন এলো। মাথা নাড়িয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে মাথা নিচু করে ফেলল। আমিনা বেগম ধপ করে সোফায় বসে পড়ল। সুমি বেগমও এতটা লাগাম ছাড়া মুসাওয়াতকে ভাবেনি। সাবরিহা না হয় অবুঝ বয়সের দিক থেকে অপরিপক্ক, তাই বলে মুসাওয়াতও এই কাজ করবে? সুমি বেগম এগিয়ে এসে আরেকটু ছোট গলায় সাবরিহাকে বলে, পিলস নিসনি? মনে ছিল না আম্মু, আমি বুঝতে পারিনি। মিনমিন স্বরে উত্তর দিতেই আমিনা বেগম অতি দ্রুত অধৈর্য গলায় বলে, কায়ান জানে টেস্ট করেছিস? না। এক কথায় উত্তর দিল সাবরিহা। আমিনা বেগম রাগান্বিত হয়ে উঠে গেল সোফা থেকে। তারপর সুমি বেগমকে বলে, আপা আপনি ওকে রুমে নিয়ে যান, কায়া নিলে ওর সাথে কথা বলবো। সুবাইতা কি এখনো ঘুমাচ্ছে? সুমি বেগম মাথা নাড়িয়ে সাবরিহাকে টেনে তুলে বলে, হ্যাঁ, আমার রুমেই উঠিনি। আচ্ছা তাহলে ওকে ওর রুমে নিয়ে যা। সাবরিহার মনে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে। তবুও মায়ের হাত ধরে রুমে এসে বিছানায় উঠে বসে। সুমি বেগম কথা বলছে না। সাবরিহা অপরাধী মুখে চুপ হয়ে বসে আছে। তার একটু কনসার্ন হওয়া উচিত ছিল। মুসাওয়াত তো চলে গেছিল, আর সে মুসাওয়াদের শোকে এসব ভুলে গিলে ফেলেছে। কি একটা লজ্জাজনক ব্যাপার। মাত্র রান্নাঘরে এসেছিল আমিনা বেগম, আর তখনই বাসায় কলিং বেলটা বাজলো।
আমিনা বেগম ভাবলেন মুসাওয়াদ এসেছে, তাই ভীষণ রাগান্বিত মুখে এসে দরজা খুলে অপরিচিত কয়েকজন লোককে দেখে একটু ভড়কালো, তবুও মুখে হাসি ফুটিয়ে বলে, আপনারা কারা ঠিক চিনলাম না তো। সামনের মধ্যবয়স্ক এক লোক হাসলো, তারপর বলে, আমায় চিনবেন না আপা, আপনার ছেলের সাথে আমার কিছু হিসাব ছিল, কিন্তু শুনলাম সে বিয়ে করেছে, তাই ভাবলাম ভাতিজিকে দেখে যাই। আমিনা বেগম ঠিক বুঝলো না, তাই অবাক ও সরল গলায় বলে, কায়ান তো বাসায় নেই, আপনারা না হয় পরে আসুন। কথাটা বলেই দরজা লাগানোর আগেই আরেকজন দরজা ধরে ফেলল। তারপর মধ্যবয়স্ক লোকটা বলে, তা কি করে হয়, বৌমাকে দেখবো না, এটা কোনো কথা বললেন? এদের বাড়াবাড়ি দেখে আমিনা বেগম একটু ভড়কালেন, তবুও নিজেকে শান্ত রেখে কিছু বলার আগেই সাবরিহার রুম থেকে সুমি বেগম বেরিয়ে এসে বলে, কায়ান এসেছে? হ্যাঁ। কথা সম্পূর্ণ করার আগেই সাইলেন্সার লাগানো শব্দহীন বুলেট এসে লাগলো সুমি বেগমের মাথায়। আমিনা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারল না, যেন ঠিক কি হলো তার চোখের সামনে। মুহূর্তেই ধপ করে মেঝেতে পড়ে গেল সুমি বেগম। সাদা মেঝের রক্তের রঞ্জিত হয়ে এলো। আমিনা বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইল। মনে হলো তার অক্ষি কোটরের থেকে নিজের চোখ বেরিয়ে আসবে। মধ্যবয়স্ক লোকটা নিজের সাথের লোকটাকে ধমকি দিয়ে বলে, দিলে তো সব নষ্ট করে, কোথাও বলতে দিস না। তারপর আমিনা বেগমের দিকে তাকিয়ে ফের বলে, তো আপা যা বলছিলাম। আমিনা বেগম হতভাগ ও ভীত গলায় প্রশ্ন করে, কারা আপনারা? আহ আপা, অধৈর্য হবেন না, আপনাদের পুরোপুরি পরিবারকে জাহান্নামে পাঠাতে এসেছে, একটু ধৈর্য ধরুন। আমিনা বেগম চকিত রুমের দিকে দৌড় দিতে চাইল, তবে তার আগে আবারও একটা শব্দহীন বুলেট এসে লাগলো তার কোমরে। ধপাস করে পড়ে গেল আমিনা বেগম। লোকটা হেঁটে এগিয়ে এসে পা ভাঁজ করে বসে, তারপর আমিনা বেগমের মুখের দিকে তাকায়। আমিনা বেগমের চোখ থেকে ততক্ষণে জল গড়িয়ে পড়ছে, তা দেখে মুখ থেকে চুপচুপ করে আফসোসের শব্দ করল লোকটা। তারপর দাপট দেখিয়ে বলে, আমাকে চেনেননি? আমি অত্র চট্টগ্রাম কালোবাজারে ব্যবসা করি, নাম মিজান মোল্লা। কিসের ব্যবসা করি তা নিশ্চয় বলা লাগবে না, আপনাদের শিক্ষিত পরিবার তো। তারপর হেসে মিজান আবারও বলে, আপনার ছেলে আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিয়েছে, এত বড় লস আমার 14 পুরুষও খায়নি, তাহলে আপনার ছেলেকে ছেড়ে দিই কী করে? কিন্তু আপনার ছেলে এখন বাসায় নেই, তাও আমি জানি, তাই তো এলাম তাকে কষ্টের বদল কষ্ট দিতে। উপরে ভালো থাকবেন আপা, সবাইকে আপনার সাথে পাঠানোর ব্যবস্থা করছে। কথাটা বলতেই পরপর দুটো বুলেট এসে লাগে আমিনা বেগমের হৃৎপিণ্ড বরাবর। আমিনা বেগম কেসে উঠে নিজের নিঃশ্বাস ত্যাগ করলো। সাবরিহা নিজের দরজার সামনে থেকে এমন এক দৃশ্য দেখে ভোরকে ভয়ে চেঁচিয়ে ওঠে। আম্মা, সাথে সাথে সবাই সাবরিহার দিকে তাকালো। সাবরিহাও নিজের বিপদ ঠাউর করতে পেয়ে দরজা বন্ধ করতে নেবে, তবে তার আগে এক তীক্ষ্ণ বুলেট এসে লাগলো সাবরিহার তলপেটের দিকে। সাবরিহা দরজা ধরে থাকায় নিজেকে সামলাতে পারলেও কাশি এসে মুখ থেকে রক্ত ছিটকে পড়ল সাদা ফকফকে পরিষ্কার মেঝেতে। সাবরিহা অবাক চোখে নিজের পেটের দিকে তাকায়। গলগল করে সেখান থেকে রক্ত বেরিয়ে পড়েছে। সাবরিহা কাপা হাতে নিজের পেটের দিকটা চেপে ধরে রক্ত বন্ধ করতে চাইল। এটা লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াদ কায়ান এর হকে রক্তপিণ্ড হয়তো, কিন্তু সে জানলো না বাবা হওয়ার আনন্দ ভাগ করতে পারলো না সবার সাথে। তার আগেই সব শেষ। সাবরিয়া লম্বা শ্বাস টানল। হাত দিয়ে রক্ত থামানোর প্রচেষ্টায় সাবরিয়া ব্যর্থ। তরল লৌহ কি আর এত সহজে বন্ধ হয়? হাত থেকেই উপচে পড়ছে উষ্ণ হরুলোহর। চোখ মুখ শক্ত হয়ে আসছে, সাবরিয়ার সাথে দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে সামনে তাকিয়ে কিছু বলার আগেই দরজা থেকে আরেকটা সুন্দর দেখতে মেয়ে ঢুকলো। সাবরিয়ার চোখ আশার আলোয় চকচকে দেখলো, কাপা গলায় বলল, সিলিন আপা, বাঁচা। সিলিন তেমন একটা প্রতিক্রিয়া না করে এগিয়ে এসে সাবরিয়ার সামনে দাঁড়িয়ে তাকে পরোক্ষ করে, তারপর হুট করে একটা শক্ত থাপ্পড় দিয়ে বসে। তোকে বাঁচানো ইজ মাই ফুট। থাপ্পড়ের বেগ সামলাতে না পেরে সাবরিহা মেঝেতে পড়ে গেল। সিলিনও হাঁটু ভাঁজ করে সাবরিহার দিকে তাকায়, তারপর মুখ তুলে সাবরিহাদের
রুম থেকে উঠে এসে একটা ভারী ফুলদানি নিয়ে আবারও সাবরিহার সামনে বসে। সাবরিহার ব্যথায় যেন সব পরিষ্কার হয়ে এলো। এত বড় বিশ্বাসঘাতকতা! সিলিন তো তার বোন, চাচাতো বোন হলেও কি বোন নয়? কাপা গলায় বলে। আ- আমি তো তোর বোন সিলিন আপা। সিলিন তাচ্ছিল্য করে হাসলো, তারপর বলে। আগে ছিলি, এখন নেই। চমকায় সাবরিহা। তা দেখে সিলিন আবারও হাসে, তারপর বলে। তোর আগে আমি মুসাওয়াতকে দেখেছিলাম, আর সব কিছুর মতো তুই জিতে গিয়ে ওকেও সব কিছুর মতো কেড়ে নিলে আমার থেকে। সাবরিহার যেন বিশ্বাস হচ্ছে না। কই, সিলিন তো তাকে কিছু বলেনি, তাহলে এখন এত নিকৃষ্টদের মতো আচরণ করছে? সাবরিহার যেন বিশ্বাস হচ্ছে না, তবুও কোনো মতে দম টেনে বলে। এখানে আমার আমার দোষ কি সিলিন আপা? সিলিন দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সাবরিহার চুল খামচে ধরলো। সাবরিহার চোখ থেকে পানি পড়ছে। সিলিন দেখলো মায়া হলো না, তবে এক মুহূর্তের জন্য কিভাবে আগলে রেখে সাবরিয়াকে সিলিন দেখে রেখেছে তা মনে পড়লো। ধীরে মনে পড়লো সাবরিয়া যখন মুসাওয়াতকে দেখেছে তখন সিলিন এইচএসসি পরীক্ষার্থী। সে সেদিন বারান্দায় দাঁড়িয়েছিল, তার পেছনে সাবরিয়া এসে দাঁড়িয়েছিল। সেদিন সাবরিয়ার এসএসসি পরীক্ষার জন্য শেষ ক্লাস ছিল। তাহলে তো সে আগে মুসাওয়াতকে দেখেছে, কিন্তু শেষে কি না পেল সাবরিহা? সে এতদিন দেশে ছিল না, সাবরিহার বিয়ের ব্যাপারে কেউ জানায়নি। এসেই এসব শুনে যেন প্রতিহিংসায় জানোয়ারে পরিণত হয়েছিল সিলিন। মুহূর্তেই নিজের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে সাবরিহার মাথা ধরে পাশের দেয়ালে পরপর 2 বার ঠুকে দিয়ে আঘাত করলো। সাবরিহার যেন দুনিয়ার দুলে উঠল। সিলিন চিবিয়ে চিবিয়ে বলে। আফসোস তুই আমার বোনই না হতে, তাহলে হয়তো হয়তো তোকে আমার নিজের হাতে মারতে হতো না, আর মুসাওয়াতও আমার হতো। মাথা থেকে তোলে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ল। চোখের সামনে অন্ধকার নামছে সাবরিহার। সিলিন নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আগে থেকে এনে রাখা ফুলদানিটাও সাবরিহার মাথায় আঘাতপ্রাপ্ত একই স্থানে আঘাত করতেই তা ভেঙে গেল। সাথে সাবরিহার চোখেও নেমে এলো নিকষ কালো অমানিশা। সিলিন সাবরিহাকে দেখে তাকে ছেড়ে দিল। মেঝেতে মাথাটা শব্দ করে পড়ে গেল। সারা মেঝে 3 জনের রক্ত ভেসে যাচ্ছে। সিলিন উঠে দাঁড়ালো, তারপর মিজানের দিকে তাকিয়ে বলে। আমাদের যা ডিল হয়েছিল তা হয়ে গেছে, আমি গেলাম। মিজান সাহেব হাসলো, তারপর বলে। আরেকটা বিশ্ব আছে, সেটা কোথায়? সিলিন চোখ ছোট করে জিজ্ঞেস করে। কার কথা বলছেন? তোমার চাষের লগে যে ঢুকলো সুবাইতা? মনে হয়। সিলিন শীতল চোখে তাকিয়ে বলে। মেরে দিন, না হলে বড় হয়ে মা আর বোনের মতোই কালসাপ হবে। আর এই এতিম পালবে কে? পেলে বড় করব, আর যেই থালে খাবে ওই থালি ফুটো করবে। এর থেকে না থাকাই ভালো। কথাটা বলতেই সাথে একজন লোক এগিয়ে এসে সাবরিয়ার রুম দেখলো খালি দেখে আমিনা বেগমের রুম চেক করলো, তারপর ডুবাইটাতে ঘুমন্ত অবস্থায় পেয়ে হৃৎপিণ্ড বরাবর গুলি করে বেরিয়ে এলো। তারপর বলে। সিলিন সবাইকে পরোক্ষ করে বলে। বাসার সব জানালা দরজা বন্ধ করে কারেন্টের সুইচ অন করে দিন, ফ্যান লাইট জ্বালিয়ে দিন, ফ্রিজ খুলে দিন, মাইক্রোওভেনও অন করে হিট বাড়িয়ে রুমগুলোর হিটারও এসি অন করে দিয়ে রান্নাঘরে চুলোর গ্যাস অন করে দিন, আর সিলিন্ডারটাও লিক করে দিন। মিজান সাহেব সিলিনকে দেখে বলে। এ তো কেন, কি করতে চাইছো? সিলিন হাসি মুখে বলে। তেমন কিছু না, লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ানের পরিবার অগ্নিকাণ্ড দুর্ঘটনায় মারা গেছে। এমন একটা হেডলাইন দেখতে চাইছি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সিলিনের যা হবে না তা কারোরই হবে না, সিলিন হতে দেবে না, কখনোই না। মিজান সাহেবের মুখে বিশ্বজয় শয়তানি হাসি ফুটল। তারপর 2 জনের দিকে তাকাতেই তারা চলে গেল। সব কাজ করে এসে সবাই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর নিজেদের মতো কথা বলতে বলতে স্বাভাবিকভাবে লিফটে উঠে যেন এত সময় কিছুই হয়নি। লিফট নামতেই সবাই আলাদা হয়ে বিভিন্ন দিকে চলে যায়। সিলিন যায় পার্কিং লটের দিকে, সাথে সাথেই মুসাওয়াত ও সিলিনকে পাশ কাটিয়ে লিফটের দিকে চলে গেল। মুসাওয়াত সিলিনকে খেয়াল করেনি। সিলিন মুসাওয়াতকে দেখে থমকে ফিরে তাকায়, তারপর হেসে আবারও শীষ বাজাতে বাজাতে নিজের চকচকে মার্সিডিজ গাড়িতে উঠে বসে। মুসাওয়াত বিল্ডিংয়ের ভেতরে ঢুকেই মুখে হাসি ফুটিয়ে গাড়ি স্টার্ট দেয়। সিলিন তারপর বিড়বিড় করে বলে।
নতুন জীবনের জন্য শুভকামনা মিস্টার কায়ান। লিফট থেকে বেরিয়ে বাসার দরজায় কলিং বেল বাজায়, তবে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার মবে হাত রাখতেই তা আলতোভাবে খুলে যায়। ঢোক গেল মুসাওয়াত, মনের মধ্যে কি একটা উচ্চাটন করে উঠল। ধীরে ধাক্কা দিয়ে দরজা খুলতে পায়ের কাছে রক্তের ঢল দেখে থমকে সামনে তাকায়। দম আটকে এলো মুসাওয়াদের, শরীর ভেঙে এলো, তবুও টেনে এগিয়ে এসে মায়ের পাশে হাঁটু গেড়ে বসে, তারপর ডাকে, আম্মা, এই মা, কি হয়েছে? কথা বলছেন না কেন? এসব কোনো সারা শব্দ ফেরত এলো না। মুসাওয়াত ঢোক গেল, তারপর নিজের আঙুল রেখে শ্বাস প্রশ্বাস দেখে, তবে তার থেকে কোনো প্রতিক্রিয়া না দেখে তার আর বুঝতে বাকি নেই। পুরো শরীর ছেড়ে মেঝেতেই বসে পড়ে, চোখ পড়ে নিজের রুমের সামনে আমেনা বেগমের দিকে। নিজের শরীর টেনে উঠতেই নাকে কেমন এক উৎকট গন্ধ এলো। ঢোক গিলল, তার আর বুঝতে বাকি নেই। দৌড়ে এসে আমেনা বেগমকে টেনে গলার রগ দেখে, না কোনো রেসপন্স নেই। ঢোক গিলে নিজের রুমের দিকে তাকায়, দরজায় রক্ত দেখে শরীরে একটা শিশির সতিল স্রোতের মতো কিছু মেরুদণ্ড বেয়ে নেমে গেল। নিজেকে শক্ত করে ঘরের দিকে পা বাড়িয়েই এসে সাবরিহাকে পড়ে থাকতে দেখে যেন সবটা ভেঙে এলো। ধপ করে বসে পড়ল মুসাওয়াত, তারপর হুট করেই চেঁচিয়ে চিৎকার করে উঠল, ও সাবরিহা, আপনি কি আমার সাথে কথা বলবেন না? আম্মা। থেমে গিয়ে আবারও সাবরিহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এতটা সব গুমোট হয়ে থাকলেও এবার গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে করতে বিলাপ করে মুসাওয়াত। হ্যাঁ সাবরিহা, এই তাকান, এই রক্ত কিসের? কি এসেছিল? কথা বলুন। আম্মা কথা বলছে না। আপনি কথা বলবেন না? বলুন আমায়। কথা বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো চুমু খায় মুসাওয়াত। পাগল লাগছে মুসাওয়াদের। শেষে যখন গলায় হাত রাখে, মস্তিষ্ক টনক নাড়ে মুসাওয়াদের। দ্রুত নিজেকে থামিয়ে সাবরিহার হাতের পালস চেক করে। ঢোক গিলে আবারও গলায় দেখে, নাকে হাত রেখে আবারও নিজেকে অবিশ্বাস করে সাবরিহার হৃৎপিণ্ডের উপর হাত রাখে। মস্তিষ্ক টনক নাড়ে। সাবরিহার শ্বাস চলছে, তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। উঠে দাঁড়িয়ে কি একটা ভেবে রুমের দিকে তাকায়। মস্তিষ্কে স্নায়ুকোষে ভাবনা এলো সুবাইদার কথা, নিজের রুমে নেই তাহলে। দৌড়ে মায়ের রুমে এলো, সেখানেও রক্তের ঢল বইছে। তার বুঝতে বাকি নেই বিড়বিড় করে গালি দিল কিছু, তারপর এগিয়ে এসে সুবাইদাকে ধরে, কিন্তু তার শরীর একদম শীতল হয়ে আছে। তাই ঢোক গিলে উল্টো পায়ের রুম থেকে বেরিয়ে দ্রুত সাবরিহাকে কোলে তুলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপে দেয়। সময় লাগেনি, মিনিট তিনেক মাথায় নিচে নেমে আসে। মুসাওয়াত পিছনের দিকে থাকা নিজের পুরনো গাড়িতে সাবরিহাকে তুলে নেয়। তারপর নিজেও সেই কালো গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে পেছনে গেট থেকে বেরিয়ে যায়। মুসাওয়াত যখন সোসাইটির মেইন গেট পার হয়, ঠিক তখনই অগ্নিসংযোগ বিস্ফোরণ হয়। C21তম বিল্ডিংয়ের 8 তলার ইউনিট বিতে মুহূর্তেই দাও উদাও করে জ্বলে ওঠে সেই অ্যাপার্টমেন্ট। মুসাওয়াত গাড়ি ড্রাইভ করতে করতে আয়নায় তা দেখে চোখ মুছে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছে, পারছে না। চোখের জলে ঝাপসা দেখছে। কে যেন বলেছিল পুরুষ কাঁদে না। এই যে মুসাওয়াত এত বড় শক্তপোক্ত পুরুষ হয়েও এখন পাগলের মতো কাঁদছে। গাড়ি ড্রাইভ করে নিচের পরিচিত 1 নম্বর ঘেটে কাউকে কল দিল। বিপরীত থেকে কল রিসিভ হয়। মুসাওয়াত তড়িঘড়ি করে বলে, ডক্টর সাইফান, আমার কিছু ইমার্জেন্সি চিকিৎসা লাগতো। সাইফান বিপরীত থেকে শ্বাস ফেলে বলে, টেন্স লাগছে আপনাকে, কিন্তু দুঃখিত আমি হসপিটালেও এই এরিয়াতে নেই লেফটেন্যান্ট। তবে ডক্টর নুজহাত হৃদিতা হসপিটালে আছে। আমি তাকে আপনার কথা বলে দিচ্ছি, যা লাগে তাকে বললেই হয়ে যাবে। মুসাওয়াত নিজেকে শান্ত রেখে বলে। সিকিউর তো? সাইফান ধীরে আশ্বস্ত করে বলে, 100% শিওর। কিন্তু আপনার কি কিছু হয়েছে? কণ্ঠ কেমন যেন লাগছে। মুসাওয়াত শ্বাস ফেলে সাবরিহাকে দেখে আবারও ফোনে বলে, সিরিয়াস কিছু দেখলে বলবো, আপাতত সিকিউর দিন। ডান, আপনি যান, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। কলটা বিচ্ছিন্ন হতেই মেসেজ আসার বিপ বিপ টোন হয়। ঠিকানা দেখে গাড়ির স্পিড 80 থেকে 160 উঠে আসে। 10 মিনিটের মধ্যেই তারা হসপিটালের সামনেই যায়। সেখানে আগে থেকেই যেন সব ব্যবস্থা করা ছিল। নুজহাত ওয়ার্ড বয়দেরকে বলতে ট্রেজারে সাবরিহাকে তুলে নেয়। তারপর অপারেশন থিয়েটারে
নুজহাত এজোখা চোখে একবার মুসাওয়াদকে দেখে নিজে অপারেশন থিয়েটার ভিতরে চলে যায়। এর আগে এত অসহায় মুসাওয়াদের কখনোই মনে হয়নি। আজকে কি হয়েছে মুসাওয়াদের মাথায় আসছে না, তবে তার দেখা সকালের সেই হাসি খুশি পরিবার আর নেই। মেডিকেলের ওয়েটিং চেয়ারে মাথা নিচু করে বসে রইল, সাথে কানে এলো টিভিতে নিউজ প্রেজেন্ট করা ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ, বাংলাদেশের নেভি অফিসার এর চট্টগ্রাম ক্যাম্পের নৌবাহিনী কর্মকর্তা সেনা সদস্য লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কাওয়ান সহ তার পুরো পরিবার অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমকে টিভির দিকে তাকিয়ে আছে মুসাওয়াত। টিভিতে বারবার অগ্নিদগ্ন তাদের অ্যাপার্টমেন্ট সহ তার ছবি ও তার মায়ের ছবি ভেসে উঠছে। অনেকে জানে না মুসাওয়াত বিবাহিত কিনা, তাই সেভাবে কারো ছবি দেখানো হচ্ছে না। মুসাওয়াদের আর বুঝতে বাকি নেই ঠিক কী হয়েছে, কতটা প্ল্যান্টেড এই হত্যাকাণ্ড। শ্বাস ফেলে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়। এখন যেমন খবর আসুক তাকে শক্ত থাকতে হবে যে এই কাজটা করেছে সে খুব সূক্ষ্মভাবে সব কিছুর ওপর নজর রেখে করেছে। মুখে পানি দিতে দিতে সব হিসাব কষে দ্রুত পকেট থেকে ফোন বের করে নিজের ফোনের সিম ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর বুক ভরে শ্বাস টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় টিস্যু দিয়ে মুখ পেঁচিয়ে কাউন্টার থেকে মাস্ক নিয়ে মুখে পড়ে, আবারও নিজের সিটে বসে মাথা ঝুঁকিয়ে বসে থাকে। সময় কতটা গড়ায় মুসাওয়াত জানে না, তবে তার জীবনের কঠিন সময়ের মতোই ধৈর্য ধরাটাও যেন তার কাছে কঠিন ঠেকল। তবু একই ভঙ্গিতে বসে রইল। কানে বারবার নিজের মৃত্যুর কথা শুনেছে, আর ততবার শরীরের শিরা উপশিরা ও উষ্ণ লৌহগুলো ছলকে টকবক করে ফুটে উঠেছে। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডক্টর নুজহাত হৃদিতা। নিজের সামনে কোনো নারী অবয়ব দাঁড়াতে দেখে মুখ তুলে তাকাতেই নুজহাতের মুখ ফুটে উঠল। নুজহাত মুসাওয়াতকে দেখল। সাইফান শুধু বলেছে এমার্জেন্সি কোনো পেশেন্ট আসবে, তবে এভাবে ঢোক গিলে প্রস্তুতি নিয়ে শক্ত গলায়। মিস্টার, তবে কথা সম্পূর্ণ করার আগেই আবারও টিভির ব্রেকিং নিউজ শুনে নুজহাত অবাক চোখে টিভির দিকে তাকায়। একই হেডলাইন দিয়ে বারবার করে একই খবর প্রচার হচ্ছে, সাথে এতটুকুই যুক্ত হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নুজহাত একবার মুসাওয়াতের দিকে তাকায়। মুসাওয়াত একটাবারের জন্য উপরে তাকাচ্ছে না। নুজহাতের খানিকটা খটকা লাগলো, কিছু একটা তো হয়েছে। তবুও মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে না ভাবাটাই ভালো। তাই ভাবে মুসাওয়াতকে তার অপেক্ষাকৃত খবরটি জানিয়ে দেবে। তাই কেশে গলা পরিষ্কার করে বলে, মিস্টার কায়ান, উই আর সরি, আপনার ওয়াইফ। কথা সম্পূর্ণ শেষ না হতেই চকিত মুসাওয়াত উঠে দাঁড়িয়ে পাগলাটে গলায় জিজ্ঞেস করে, সাবরিহা, সাবরিহা ঠিক আছে? ঢোক গেল নুজহাত, তারপর বলে, রিল্যাক্স, সি ইজ অ্যালাইভ। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পরের কথাই যেন কলিজা ছেঁড়া বেদনাধৃত ছিল। নুজহাত শীতল গলায় ফের বলে, মিসেস কায়ান 3 months প্রেগনেন্ট, আই মিন 13 উইকস। আর থপ করে চেয়ারে বসে নিজের মাথার চুল খামচে ধরে মুসাওয়াত হিসাব মিলালো। ইটস মিন ফার্স্ট। কই সাবরিয়া তো তাকে বলেনি, নাকি সাবরিয়া জানতো না? দম বন্ধ হয়ে আসলো। কলিজা ছিঁড়ে মনে হচ্ছে পেটের সব পেঁচিয়ে তাকে কেউ গলা টিপে ধরলো। চোখ থেকে আপনা আপনি পানি পড়তে রইল। অথচ সে মাথা নিচু করে নীরব হয়ে বসে আছে। নুজহাতের কেন যেন মায়া হলো। একদিকে খবরের এমন নিউজ, আরেকদিকে বাচ্চা হারানো। আরেকটা নিউজ কি করে নেবে সে? ঢোক গিলে আবারও মুসাওয়াতকে উদ্দেশ্য করে বলে, মিস্টার কায়ান। মাথা তুলে অস্পষ্টভাবে জবাব করে। হ্যাঁ? মুসাওয়াত চোখ মুখের অবস্থা খুব একটা স্বাভাবিক লাগছে না। তবে না লাগারই কথা। এতটা একসাথে সহ্য করা অথবা হজম করা যেন খুবই কঠিন ব্যাপার। তবুও নির্জীব গলায় বলে, মিসেস কায়ান had a deep hit on her head and she went to a camp for unlucky time. We can't say exactly when her knowledge will return. আর কোনো দুঃসংবাদ বাদ আছে? একদিন আর কত সহ্য করবে? সে তো আর পারছে না। চিৎকার করে কান্না পাচ্ছে। ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে আবারও চেয়ারে বসে শরীর ছেড়ে দিল। নুজহাত এখনও বোকার মতো তাকিয়ে আছে।
এই প্রথম বোধহয় সে এমন মানুষ দেখছে। এর মধ্যে ওয়ার্ড থেকে এক মেয়ে এসে নুজহাতকে নিজের ফোন নিয়ে যায় আর বলে। নুজহাত মাথা নাড়িয়ে ফোন তুলে কানে দিতে বিপরীতে থেকে সাইফান গম্ভীর গলায় বলে, আপডেট কি নুজহাত? আমি একটু পর জানাচ্ছি স্যার। আচ্ছা স্যার। আর খবর দেখেছো এসব কি কায়ান তো? স্যার হ্যাঁ, রহস্য তো আছে, তবে আশা রাখবো আপনি ওনাদের সাহায্য করুন। নাম্বার বন্ধ বলছে, ওনাকে ফোনটা দিন। জি স্যার। কথাটা বলে নিজের থেকে ফোনটা এগিয়ে এলো নুজহাত, তারপর বলে, ডাক্তার সাইফান ইয়াজিদ আপনার সাথে কথা বলতে চাই। নির্জীব চোখে তাকিয়ে ফোনটা নিয়ে কানে ধরে হ্যালো বলতেই সাইফান গড়গড় করে বলে, টিভিতে কী সব সংবাদ দেখাচ্ছে? আপনি তো তাহলে মৃত্যু। সারা বাংলাদেশের কাছে আমরা মরে গেছি। এই ব্যাপারে না হয় পরে বলবো। আপাতত আমার বউ এবং আমার একটা থাকার ব্যবস্থা করতে পারবেন? আর্জেন্ট। সাইফান কিছু একটা ভাবলো, তারপর বলে, তা না হয় করা যাবে। ফোন কোথায় আপনার? নাম্বার বন্ধ কেন? সিম ভেঙে ফেলেছে। ট্র্যাক করার সম্ভাবনা 100%, তাই সব বন্ধ করা। যদিও পাবলিকটা অনেক আগেই বাসায় ফেলে এসেছিলাম, আপনাকে প্রাইভেট নম্বর থেকে কল দিয়েছিলাম, তবু রিস্ক নিতে চায়নি, তাই ভেঙে ফেলে দিয়েছে। সাইফান হাসলো, তারপর বলে, ব্যাপার না, আপনি একটু অপেক্ষা করুন। আমি নুজহাতের সাথে আলোচনা করে আপনাকে সব জানাচ্ছি। ওনাকে দিন। ফোন এগিয়ে দিল মুসাওয়াত। নুজহাত ধীরে ফোন হাতে নিয়ে নিজের কেবিনে যাওয়ার আগে মুসাওয়াতকে উদ্দেশ্য করে বলে, টেনশন করবেন না, তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করেই কেবিনে হস্তান্তর করা হবে, তখন দেখা করতে পারবেন। মুসাওয়াত জবাব না দিয়ে অপারেশন থিয়েটারের দিকে নির্জীব দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। তার সব কিছু এখন ওই একটা রুমে, বাকি সব থেমে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তার কিছুই আর অবশিষ্ট নেই। মাঝে থেকে কেটে গেছে 2টি বছর। সাবরিহার মাঝে কোনো পরিবর্তন হয়নি, সে সব শুনতে পারে, তবে তার শরীরে কোনো নড়চড় পরিলক্ষিত হয়নি। মাঝে মাঝে মুসাওয়াত সাবরিহার পাশে বসে এটা সেটা নিয়ে কথা বলে, গল্প করে মাথায় হাত বুলিয়ে দেয়। তখন মেয়েটার চোখের কোল ছুঁয়ে জল গড়িয়ে পড়ে। মুসাওয়াত দেখে, তবে কি করবে? সাবরিয়া সবই অনুভব করতে পারে, শুধু সে জাগতিকভাবে সুস্থ নয়। নুজহাত গাইনি ডক্টর বিধায় মুসাওয়াতদের তেমন কোনো সমস্যা পোহাতে হয়নি। আর সাইফান নিজেও এসে মাঝে মাঝে সাবরিয়ার চেক আপ করে যায়। এই বাড়িটা সাইফান দিয়েছে, শহরের কোলাহল থেকে অপরিচিত জায়গা, যেখানে মুসাওয়াত বা সাবরিহাকে কেউ চিনবে না। এটি খাগড়াছড়ি জেলার দীঘিনালাতে উপস্থিত। দীঘিনালা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনে এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা। দর্শনীয় স্থানের মধ্যে আছে তকবাক হাকর, তুষার ফ্রুটস ভ্যালি, তৈদুছড়া ঝর্ণা, তৈসামা ঝর্ণা, দীঘিনালা বনবিহার। চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রতীক যেন দীঘিনালা। ভোরের দিকে মুসাওয়াত সাবরিহার পাশে ঘুমিয়েছিল। সাবরিহার ঘুম ভাঙল ধীরে ধীরে, চোখ মেলে তাকালো, তারপর আবারও ধপ করে চোখের ঝাপটা নামিয়ে আবারও তিত্তির করে পল্লব মেলে চাইল। সাবার রুমে চোখ পিলিয়ে যেন ধীরে ধীরে শক্তি পাচ্ছে, এমন মনে হয়। পায়ের পাতা ও আঙ্গুল নাড়াতেই তা অনায়াসে নড়ল। সাবরিয়া যেন বিশ্বাসই হচ্ছে না, ধীরে হাতের আঙ্গুলগুলো নাড়ালো, তাও নড়ছেই। বিস্মিত মুখে মুসাওয়াতকে ডাকলো, মুসাওয়াত, এই যে শুনছেন? মুসাওয়াত নড়ে চড়ে বলে। কথাটা বলতে মস্তিষ্ক টনক নড়ে। খপ করে চোখ মেলে সাবরিহার দিকে তাকিয়ে অবাক ও বিস্ময় নিয়ে কথাই বন্ধ হয়ে এলো, তবুও এলোমেলো করে বলে, আপনি? এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। মুহূর্তেই সাবরিহাকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে ফেলে মুসাওয়াত। সাবরিহাও চুপ করে সব হজম নেয়। সময় অনেকটা কাটে। মুসাওয়াত সাবরিহাকে জড়িয়ে ধরেই সাইফান ও নুজহাতকে সব জানাতেই ওরে জানায়, নিজেদের মধ্যে ভালো সময় কাটান আর ওনার দিকে খেয়াল রাখুন। জি, এবার আর কোনো ভুল হবে না। তারপর কল রেখে এতদিনে সব আলোচনা করতে ব্যস্ত হয় দুজন। মুসাওয়াত অবশ্য বোকা হয়েছে, তাই সাবরিহাকে খানিক বাদে বাদে এসে জড়িয়ে ধরছে আর কান্না করে বলছে, আপনি না থাকলে হয়তো সেদিন আমিও। ঠোঁটের আগায় আঙুল রেখে প্রতিবারই থামিয়ে দেয় সাবরিহা।
তারপর আশ্রয় নেয় মুসাওয়াদের পুরুষালী বক্ষে। মুসাওয়াদও খুব আদরে ভঙ্গিতে তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে নেয়। সাবরিহা চুপটি করে আছে। মুসাওয়াদ ধীরে স্বরে ডাকে, সাবরিহা, হুম। সেদিন ঠিক কি হচ্ছিল বলতে পারবেন? কেঁপে উঠল মেয়েটা। তা বুঝতে পেরে হাতের বাঁধন শক্ত করে মুসাওয়াদ তারপর বলে, ভয় পাবেন না, আমি আছি। সাবরিহা ঢোক গেল। তারপর সব বলতে শুরু করলো। মাথার মধ্যে কিছু একটা ধপধপ করছে, তা নিয়ন্ত্রণে আনে সাবরিহা সব বলে, আবারও বলে। আমাদের বাবু। মুসাওয়াদ সাবরিহাকে থামিয়ে দিয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আম্মু, আপনার আম্মু আর সোবাইতের কাছে সে ভালো আছে? মুহূর্তে সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল সাবরিহার। মুসাওয়াদ টের পেল, তারপর ধীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার একটু গ্রামের বাজারে যেতে হবে সাবরিহা, আমায় একটু ছাড়বেন? সাবরিহা ঝাপটে খামচে ধরে বলে, না, ওরা তাহলে আবার আসবে। কেউ আসবে না, আমি চলে আসবো। সত্যি? হুম। মুসাওয়াদের এই সব কারণে নিয়ে তার কারণও জানতে ইচ্ছে হচ্ছে না। কেন তার পরিবারকে কেউ মারলো? তবে প্রতিশোধ তো সে নেবেই। তা সে আধা ঘন্টার জন্য উপজেলার বাইরে এসেছে। এখন একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পাহাড়ি বাড়ি, একটা ম্যাচের কাঠি পড়লেই ছাই হয়ে যাবে। সেখানে যদি একটা বড় গ্যাস লাইট মারা হয় কেমন হবে? কথাটা ভেবেই নিজের কালো হুডি থেকে গ্যাস লাইটটা বের করে আগুন জ্বালিয়ে তা ওই বাড়ির দিকে ছুঁড়ে মারে। গ্যাস লাইটটা জায়গা মতো পড়তেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে। এই আগুনে মুসাওয়াত কায়ানের পুরো পরিবার পুড়ে ছাই হয়েছে। এই আগুনে মুসাওয়াত কায়ানের প্রতিশোধ পরিপূর্ণ করে সব ছাই হচ্ছে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে বাসার দিকে রওনা হতেই চোখে পড়ে এক দুর্ঘটনা। গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। প্রথমে তা আমলে না নিলেও বাসায় এসে টিভিতে খবরে জানা যায় চট্টগ্রাম বিভাগের নামকরা জলদস্যুর মিজান মোল্লা নিজের ব্যবসার সময় তার সহযোগী সবাই আগুনে দগ্ন হয়ে মারা গেছে। এমনকি লাশটাও পায়নি। পরপর ভেসে উঠল সিলিন নামে এক তরুণী আজ হাইওয়ে রোডে খুব বাজেভাবে নিহত হয়েছে। গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, সাথে তার শরীরও খণ্ড খণ্ড হয়ে গেছে। খবর দেখে দীর্ঘশ্বাস ফেলল মুসাওয়াত। সে শুধু মিজানকে শায়েস্তা করেছে, সিলিনের ব্যাপারটা সে পরে ভেবে দেখবে। তবে তার আগেই তার শাস্তি সে পেয়ে গেছে। পাপ বাপকেও ছাড়ে না। সাবরিহা এসে মুসাওয়াদের পাশে দাঁড়ালো। মুসাওয়াত আকাশ থেকে সাবরিহার পানে তাকায়। সাবরিহা সুস্থ হয়েছে আজ প্রায় 5 থেকে 6 দিনের বেশি। মুসাওয়াত সাবরিহার মুখটা দেখে ধীরে বলে, লিটল ওয়াইফ, হ্যাঁ, লেটস ডু সামথিং নিউ। সাবরিহা বুঝতে না পেরে বলে, বুঝলাম না। মুসাওয়াত সাবরিহাকে কোলে তুলে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলে, কথা ছিল মিশন থেকে এলে আমরা 2 থেকে 3 হব, কিন্তু এখন আমি 4 হতে যাচ্ছি। তাই ভাবলাম বয়স হচ্ছে, প্রসেসিং অন করে ফেলে। সাবরিহা প্রথমে বুঝতে না পেরে হাবার মতো তাকিয়ে থেকে কথার অর্থ বুঝতেই বলে, ঠিক অসভ্য। সভ্য হলে আর এই 33 বছর বয়স পার করেও জুনিয়র থেকে পাপাটাক শুনতে পারবো না মিসেস মুসাওয়াত কায়ান। দোহাই লাগে, এই অসহায় বান্দার উপর একটু রহম করুন।